পরবর্তী সময়ে আমরা এটাকে ইউটিউবেও আমরা আমাদের চ্যানেলে দেব, যাতে করে শুধু আমাদের স্টুডেন্ট নয়, সমস্ত স্টুডেন্ট বিভিন্ন কারণ এই যে আজকের যে টপিকটা, সেই আলোচনাটা সমস্ত ফিল্ডের জন্য, বিশেষ করে সংস্কৃত, বাংলা এবং ইংরেজি, কারণ ইংরেজি বিভাগের ক্ষেত্রে প্রথম সেমিস্টারই তাদেরকে পড়তে হচ্ছে। অতএব এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে আশা করি আমি। সো এ ভেরি গুড মর্নিং টু অল। দিস ইজ বাপিন মল্লিক, Assistant Professor as well as Head, Department of English. And on behalf of this online lecture series, as you know, distinguished lecture on critical theorists organized by the Department of English, Department of Sanskrit, Department of Bengali, and the Central Library in collaboration with Consortium and International Journal of Literary and Cultural Studies. I heartily welcome you all to this online platform of Dr. B.R. Ambedkar College. As you know, we are conducting the second session under this very series, distinguished lecture on critical theorists. And this is going to be the second lecture, and in this lecture, we are going to talk on the topic ভারতের নাট্যশাস্ত্র এবং রসতত্ত্ব। আমরা জানি যে কোনো সাহিত্য যখন আমরা পড়ি, সেই সাহিত্য রিডাররা যখন পড়ে এবং যখন তৈরি করা হয়, তার পেছনে একটা তত্ত্ব থেকে যায়, এবং সেই তত্ত্বগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেই লিটারেরি পিসের ক্ষেত্রে। আমরা দেখেছি যে সায়েন্স অফ ড্রামা বা আর্ট অফ রাইটিং পোয়েট্রি যেভাবে ওয়েস্টার্ন লিটারেরি ক্যানন সেখানে আমরা পেয়েছি, ঠিক একই রকম ভাবে ভারতীয় সাহিত্যের ক্ষেত্র, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের ক্ষেত্র বারবার উঠে আসে যে নামটি, সেটি হলো নাট্যশাস্ত্র। 36টি চ্যাপ্টারে বিভক্ত এই বই 6000 পোয়েটিক ভার্সেস, যে ভার্সগুলো কবিতা নয়, কিন্তু কবিতা কিভাবে লেখা হবে, ড্রামা কিভাবে লেখা হবে, তার একটা কাঠামো বা তার একটা যে একটা রূপরেখা, সেই রূপরেখা দান করে। যেমন করে ওয়েস্টার্ন ট্র্যাডিশনে আমরা অ্যারিস্টটল পড়ি, পোয়েটিক্স পড়ি, ঠিক একই রকম ভাবে যখন আমরা পড়তে চাই, সেটা হতে পারে কালিদাস, সেটা হতে পারে শূদ্রক, সেটা হতে পারে থিওরি হিসেবে যখন আমরা পড়ি সায়েন্সকে লিটারেচারে, ডেফিনেটলি বারবার কিন্তু উঠে আসে এই টেক্সটের নাম। টেক্সটটা আমাদের দেয় কিভাবে কম্পোজিশন করা উচিত নাটকের, স্ট্রাকচার কেমন হওয়া উচিত একটা নাটকের, কিরকম হওয়া উচিত স্টেজটা, অর্থাৎ যে স্টেজে পারফরমেন্স করানো হবে, জনরা অফ অ্যাক্টিংটা কেমন হওয়া উচিত, নাটকে বিভিন্ন চরিত্ররা যখন অভিনয় করবে তাদের বডি মুভমেন্ট কেমন হওয়া উচিত, তাদের মেকআপ কেমন হওয়া উচিত, তাদের কস্টিউমস সাজাগোজ কেমন হওয়া উচিত, কোন পার্টিকুলার ক্যারেক্টার কোন ইমোশনের ক্ষেত্রে, কোন ভাবের ক্ষেত্রে কেমন হওয়া উচিত, মিউজিক্যাল স্কেলগুলো কেমন হওয়া উচিত, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আমরা যেটা বলতে পারি ইংরেজিতে ইন্টিগ্রেশন অফ মিউজিক উইথ আর্ট পারফরমেন্স, সেটা বা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো এই নাট্যশাস্ত্রে ভরতমুনি তুলে ধরেছেন। খুব গুরুত্বপূর্ণ এই বইয়ের যে জিনিসটি, যেটা আজকের আলোচনার মুখ্য বিষয়, রাসা থিওরি, অ্যাস্থেটিক রাসা থিওরি, ডেফিনেটলি ওয়েস্টার্ন ক্যাননেও আছে, ইন্ডিয়ান ক্যাননে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের ট্র্যাডিশনে কিভাবে এই তত্ত্ব কাজ করছে, কিভাবে টেক্সটগুলো প্রডিউস হচ্ছে, সেই সমস্ত থিওরির উপরে বেস করে সেগুলো আলোচনার বিষয়বস্তু আজকে হবে। এবং রাসা থিওরিতে যদি আমরা দেখি খুব ছোট্টভাবে, যেটা স্যার আলোচনা করবেন, যেখানে এন্টারটেনমেন্ট অর্থাৎ আনন্দ বা ডিলাইট, যেটা সিডনি পরবর্তী সময়ে বলছেন যে আর্ট তৈরি হয় টু ইনস্ট্রাক্ট, টু ডিলাইট। এবং একই রকম ভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্র্যাডিশনে খুব সুন্দরভাবে অনেক আগেই আমরা দেখতে পাচ্ছি যে এন্টারটেনমেন্ট ইজ ডিসক্রাইবড is desired effect of a performance but not the primary goal, অর্থাৎ আনন্দ
বা এন্টারটেনমেন্ট, এগুলো ডিজায়ার্ড, ঠিক আছে, কিন্তু সেগুলোই কিন্তু মুখ্য গোল নয়। মুখ্য কি? রিফ্লেক্টস অন স্পিরিচুয়াল অ্যান্ড মরাল কোশ্চেন। যে স্পিরিচুয়াল এবং মরাল কোশ্চেন গুলো উঠে আসবে আমাদের সেমিস্টার 6 বাংলা সাহিত্যের ক্ষেত্রে, কালিদাস যখন পড়বো, শূদ্রক যখন পড়বো, বাণভট্ট যখন পড়বো, ঠিক একই রকম ভাবে উঠে আসবে সংস্কৃত সাহিত্যের 4 কোর্সে 6-এ পোয়েটিক্স অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম যখন আমরা পড়বো, একই রকম ভাবে উঠে আসবে ইংরেজি সাহিত্য পড়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের যে জায়গা, সেখানে যখন অভিজ্ঞান শকুন্তলা পড়বে, যখন পড়বে মৃচ্ছাকটিকা দ্য লিটল ক্লে কার্ড বাই সুদ্রাকা, এই ধরনের টেক্সটগুলো যখন আমরা পড়ব, তখন অবশ্যই তার পেছনের যে তত্ত্ব, তার পেছনের যে ব্যাকবোন, তার পেছনের যে সায়েন্স অফ প্রডিউসিং দ্যাট পার্টিকুলার লিটারেচার, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং আমি আশা করি আজকের যে লেকচার, আজকের যে আলোচনা, সেই আলোচনা শুধুমাত্র যে সেমিস্টার 6 অফ বেঙ্গলি স্টুডেন্টস, বেঙ্গলি লিটারেচার স্টুডেন্টস, বা সংস্কৃত সাহিত্যের স্টুডেন্ট, বা ইংরেজি সাহিত্যের ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার যখন পড়বে ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, শুধু তাদেরই নয়, আমাদের ক্ষেত্রেও, আমাদের জীবনের ক্ষেত্রেও, আমাদের আইডেন্টিটির কোশ্চেন হিসেবেও একটা ধারক এবং বাহক হয়ে থাকবে এই টেক্সটটি এবং সংস্কৃত লিটারেচার ইন জেনারেল। আর সময় নষ্ট না করে আমি এবার অনুরোধ করব আমাদের রেসপেক্টেড টিচার ইনচার্জ ডক্টর পঙ্কজ চক্রবর্তী স্যারকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা প্রায় প্রান্তিক অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান দেবপ্রিয় ভট্টাচার্যের মতো গুণী অধ্যাপককে আমরা বক্তা হিসেবে পেয়েছি। এটা আমাদের পক্ষে আত্মশ্লাঘার বিষয় এবং গৌরবের বিষয়। আজ ভারতের নাট্যশাস্ত্র এবং রসতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করবেন শহীদ মাতুঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজ ফর উইমেন কলেজের সহযোগী অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য মহাশয়। আমি সম্মাননীয় ভট্টাচার্য মহাশয়ের শিক্ষক হিসেবে খ্যাতি এবং ঈর্ষণীয় বৈধব্যের কথা জেনেছি লোক পরম্পরায়, এবং একজন শিক্ষক, একজন পণ্ডিত, একাডেমিশিয়ান, একজন অত্যন্ত দক্ষ চিন্তক। তিনি তো নির্দিষ্ট প্রতিষ্ঠানে থাকেন না, তার জ্ঞান চর্চা সারা বিশ্বের জন্য দরজা খুলে দেয়। আমরা আজ সেই জ্ঞান চর্চার আলোকে আলোকিত হব। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মাননীয় দেবপ্রিয় ভট্টাচার্য মহাশয়কে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনার বক্তব্যের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি স্যার। ধন্যবাদ অধ্যাপক চক্রবর্তী। এবারে আমি অনুরোধ করব স্যার, একটুখানি এবারে আমি অনুরোধ করব আমাদের বাংলা বিভাগের অধ্যাপক দীপেশ প্রামাণিক স্যারকে অনুরোধ করব স্যারের সম্পর্কে কিছু বলতে। বায়োনোট ফর ইন্ট্রোডিউসিং আওয়ার গেস্ট দেবপ্রিয় স্যার। অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি আমার শিক্ষক। আজকের এই বক্তৃতা পর্বের শুরুতে আমাকে সকলের সামনে তার পরিচয় জ্ঞাপন করতে হবে। এটা আমার কাছে যেমন আনন্দের, গৌরবের, তেমনি একই সঙ্গে কিছুটা উৎকণ্ঠা জড়িয়ে আছে। সম্পূর্ণ নিরাবেগ হয়ে কেমন করে কথা বলি। আজ স্যারের বক্তৃতা শুনবো ভেবে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছি বলে মনে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনি একজন কৃতি ছাত্র। 1996 খ্রিস্টাব্দে সম্মানোত্তর বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। চাকরি জীবনের শুরুতে 1996 থেকে 2002 পর্যন্ত কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ও হিন্দু স্কুলের শিক্ষকতা করেছেন। 2002 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে প্রভাষক রূপে যোগ দেন।
তারপর 2008 থেকে 2013 পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক রূপে কাজ করেছেন। প্রেসিডেন্সি কলেজ যখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো তখন 2013 থেকে 2015 পর্যন্ত বাংলার বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন। কিন্তু যে কোনো কারণেই তাকে আবার সরকারি কলেজের চাকরিতে ফিরে আসতে হয়। প্রথমে বাঁকুড়ার রানীবাঁধ গভর্নমেন্ট কলেজ এবং পরে সহযোগী অধ্যাপক হিসাবে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজ ফর ওমেন তাতে যোগ দেন। বর্তমানে সেখানেই তিনি কর্মরত। বিভিন্ন পত্রপত্রিকায় ও গ্রন্থে লিখেছেন একাধিক মননশীল প্রবন্ধ। সাহিত্য তত্ত্ব, বিশেষত বাংলার নিজস্ব সাহিত্য তত্ত্ব, তার সম্ভাবনা, বৈষ্ণব সাহিত্যে সমাজ রাজনৈতিক প্রেক্ষিত ও ভাষাতত্ত্ব তার আগ্রহের অন্যতম অভিমুখ। এই পরিচয়ের বাইরে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে তিনি একজন ছাত্রদরদী শিক্ষক। আমাদের কলেজের পক্ষ থেকে এই বক্তৃতা পর্বে তাকে আরো একবার স্বাগত জানাই। এবারে মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাইছি অধ্যাপক বাপিন মল্লিক মহাশয়ের কাছে। ধন্যবাদ দীপেশ স্যার। এবার আমি অনুরোধ করব আমাদের আজকের বক্তা দেবপ্রিয় স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ নদিয়ার আমাকে এইরকম একটা বক্তব্যের জন্য আহ্বান জানিয়েছেন, এতে আমি সত্যি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই ডক্টর পঙ্কজ চক্রবর্তী, যিনি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তাকে ধন্যবাদ জানাই অধ্যাপক বাপিন মল্লিককে, তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক, এবং ধন্যবাদ জানাই আমার পুত্রবৎ ছাত্র দীপেশ প্রামাণিককে। এরা সকলে মিলে আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন সকলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমার নিজস্ব দু এক কথা বলার জন্য। এখন ভারতে অতি প্রাচীনকাল থেকেই সাহিত্য পাঠ বা নাট্য দর্শনে, যদিও নাট্যশাস্ত্র একদমই নাটকের বিষয় নিয়ে রচিত, তাহলেও একে ষষ্ঠ অধ্যায় রসবিকল্পের জন্য আমরা কাব্য বা সাহিত্যের একটা বড় দর্শন হিসেবেও চিহ্নিত করি। তাই আমি কথা বলবো যে অতি প্রাচীনকাল থেকেই নাট্য দর্শন বা সাহিত্য পাঠ এর ভেতর দিয়ে আমরা আসলে কি অনুভব করি এইটা নিয়ে চিন্তা শুরু হয়েছে। প্রাচীন গ্রিসে যখন এই চিন্তা শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব 200-300 বছর আগে, হয়তো সেই সময়তেই ভারতে এই চিন্তা শুরু হয়ে যাচ্ছে। যদিও আমাদের কাছে বহু গ্রন্থ আজ এসে পৌঁছয়নি, লুপ্ত হয়ে গিয়েছে। ভারতের এই গ্রন্থের কয়েকটি পুঁথি এসেছে, সেখানে 36-37টি অধ্যায় আছে, যেরকম বললেন অধ্যাপক মল্লিক। তার থেকে আমরা অনুমান করতে পারি যে এটা অতি প্রাচীন একটা শাস্ত্র, এবং সেখানে এই প্রশ্ন এবং তার উত্তর সন্ধান অত্যন্ত প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে। এখন ভারতের নাট্যশাস্ত্র কোন সময় ঠিক রচনা, আমরা এটা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী এর কাল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী বলেছেন। তাহলে খ্রিস্টপূর্ব 2য় শতক, এই জায়গা থেকে শুরু করে আমরা একটা সীমা নির্ধারণ করতে পারি কিনা। পণ্ডিতেরা এই সীমা নির্ধারণ করার চেষ্টা করেছেন। যেমন দেখা যাবে যে 11 শতকে কাব্য প্রকাশ গ্রন্থে ভরতের রসসূত্র ও লোল্লট, শঙ্কুক, ভট্টনায়ক ও অভিনবগুপ্তের ব্যাখ্যা রয়েছে। তাহলে 11 শতকের পূর্বে নিশ্চয়ই এই গ্রন্থের সংকলন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কথা পরিষ্কার যে একজন ব্যক্তির রচনা এটা নয়। তাহলে 11 শতক ধরছি। আবার দেখা যাবে যে বাণভট্টের কাদম্বরী, হর্ষচরিত, এতেও ভরতের উল্লেখ রয়েছে। কাদম্বরীতে ভরতের নৃত্য শাস্ত্রের উল্লেখ রয়েছে। এটা 7ম শতকের কথা। তাহলে 7ম শতকেও যে ভরতের এই সূত্রগুলি পরিচিত ছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কালিদাস তো 4র্থ শতক, এর শেষ ভাগ 5ম শতক, এরকম সময় কালিদাসের বিক্রমোর্বশীয় সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা ধীরে ধীরে এইভাবে দেখতে পাই যে ভারতের নাট্যশাস্ত্র অতি প্রাচীনকালের নিদর্শনবাহী। আমরা একে সব দিক বিবেচনা করে খ্রিস্টীয় 3য় শতকের পূর্বের রচনা এটা বলতেই পারি। তাহলে সীমাটা কি দাঁড়ালো? হরপ্রসাদ শাস্ত্রী যদি বলেন যে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, সেখান থেকে খ্রিস্টীয় 3য় শতক,
এই সময়টার মধ্যে এই নাট্যশাস্ত্র রচিত হয়েছে বলে আমরা মনে করতে পারি। এর এই প্রাচীনত্বের পরিচয়টা কেন দরকার? কারণ প্রত্যেকটা টেক্সটের ভেতরেই তার একটা সোশিওলজিক্যাল ভিউ পয়েন্ট থাকে, যে সেই সমাজ সেই সময় যে দীর্ঘ সময় ধরে রচিত হচ্ছে, তার ফলে যে সামাজিক পরিবর্তনগুলি হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তত্ত্বগুলো কিভাবে বিবর্তিত হচ্ছে এইটা বুঝে নেওয়া যায়। ভরতের এই নাট্যশাস্ত্র গ্রন্থের মধ্যে ভরত নিজেই বলছেন যে অত্যন্ত প্রাচীন কালের কিছু উপাদান তিনি সন্নিবিষ্ট করেছেন। ফলে প্রাচীন উপাদান, ভরতের নিজস্ব কিছু সূত্র এবং কারিকাগুলো কার রচনা এই নিয়েও বিতর্ক আছে, এই সব মিলিয়ে যে একটা কম্পোজিট টেক্সট পাওয়া যাচ্ছে, এই রকম একটা গ্রন্থের মধ্যে দিয়ে আমরা এই তত্ত্বের বিবর্তনটাও খানিকটা লক্ষ্য করতে পারি। এবার আমি এই ভরতের গ্রন্থটি সম্পর্কে দু এক কথা বলে নিই। ভরতের এই গ্রন্থটি নাট্যশাস্ত্র 36 অথবা 37টি অধ্যায় পাওয়া যাচ্ছে, এক একটি পুঁথিতে এক এক রকম। নাট্যশাস্ত্র গ্রন্থটি কারিকা, গদ্যাংশ, সূত্রভাষ্য এবং আর্যা অনুষ্টুপ ছন্দে রচিত আনুবংশ শ্লোক, এই 4টি অংশ এর রয়েছে। এখন এই আনুবংশ শ্লোক কাকে বলে? নাট্যশাস্ত্রের 6ষ্ঠ 7ম অধ্যায়ে 20টিরও বেশি আনুবংশ শ্লোক পাওয়া যাবে। বলা হচ্ছে যে অনুবংশ পরম্পরাগতম আখ্যান শ্লোকম, অর্থাৎ পরম্পরাগত আখ্যান শ্লোক হচ্ছে অনুবংশ শ্লোক। তাহলে বোঝা যাচ্ছে যে ভরতের এই নাট্যশাস্ত্র গ্রন্থ পুরোটাই যে ভরতের রচনা এমনটা নয়, এখানে এই অনুবংশ শ্লোকগুলোই তার প্রমাণ, এবং ভরত বারবার এই প্রাচীনকালের উপাদানগুলোকে এনে এনে যুক্ত করে দিচ্ছেন তার নিজস্ব সিদ্ধান্তের সঙ্গে। এখন ভরতের নাট্যবস্তু, এই নাট্যশাস্ত্র যে অধ্যায়গুলো বিভক্ত, সেই অধ্যায়গুলোর আলোচ্য বিষয় যদি আমরা পরপর দেখি, তাহলে দেখব যে প্রথম থেকে বলছি, নাট্যোৎপত্তি, মণ্ডপ বিধান, রঙ্গ দেবতা পূজা বিধান, তাণ্ডব লক্ষণ, পূর্বরঙ্গ বৃদ্ধি। 6ষ্ঠ অধ্যায় রসবিকল্প, 7ম অধ্যায় ভাবব্যঞ্জক। আমরা এই রসবিকল্প অধ্যায়ের উপর নিশ্চয়ই বেশি গুরুত্ব দেব। এরপরে উপাঙ্গ লক্ষণ, শরীরাভিনয়, চারি বিধান, মণ্ডল বিধান, গতি প্রচার ইত্যাদি করে বাচিকাভিনয়, ছন্দ বিধান, কাব্য লক্ষণ ইত্যাদি সমস্ত বিষয় প্রায় আলোচিত হচ্ছে এই 36-37টি অধ্যায়ের মধ্যে। যদিও মনে রাখতে হবে যে অভিনবগুপ্ত অবশ্য এই ভরতের 36টা অধ্যায়কেই স্বীকার করে নিয়েছেন, অভিনবগুপ্ত এর চেয়ে বেশি অধ্যায় স্বীকার করেননি। তাহলে এই যে ভরতের টেক্সট, এই টেক্সটটার মধ্যে আমরা সাহিত্যের ছাত্র হিসেবে কি খুঁজব? প্রাথমিকভাবে নাটকের দিক থেকে দেখলে এটা একটা বিরাট এনসাইক্লোপিডিয়া, কিন্তু সাহিত্যের ছাত্র হিসেবে আমরা যারা সাহিত্যের ফল কি এটা খুঁজি, তাদের কাছে এই 6ষ্ঠ অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা পাচ্ছি রসবিকল্প। এটা একটা শুরু হচ্ছে যেভাবে, সেটা অলৌকিক গল্পের মতো রয়েছে। রসবিকল্প যেখান থেকে শুরু হচ্ছে, আমি একটু পড়ছি যে মুনিগণ পূর্বরঙ্গের নিয়ম শুনে, অর্থাৎ পূর্ব অধ্যায়টা নিয়ম শুনে ভরতকে পুনরায় বললেন, আমাদের 5টি প্রশ্নের উত্তর দিন। নাট্যাভিজ্ঞ ব্যক্তিগণ নাট্যে যে সকল রস বলে থাকেন, কি করে তাদের রসত্ব হয় তা ব্যাখ্যা করুন। ভাবগুলিও কেন উক্ত হয়, সেগুলি কি ভাবায়? সংগ্রহ, কারিকা ও নিরুক্তের তত্ত্বই বাকি। এরপর ভরত সংগ্রহ, কারিকা ও নিরুক্তের সংজ্ঞা দিচ্ছেন এবং দিয়ে অষ্টরস বলে চলে আসছেন মূল কথায়। মূল কথাটা হলো, ন হি রসাদৃতে কশ্চিদর্থ প্রবর্ততে, তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। এইটাকে রসসূত্র বলা হয়, আমরা সকলেই জানি। এখন এই রসসূত্রের মধ্যে রয়ে গেছে বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, সংযোগ, রস নিষ্পত্তি, এতগুলো টেকনিক্যাল টার্ম। এই টেকনিক্যাল টার্মগুলো ভরত নিজে ব্যাখ্যা করছেন। বিভাব কাকে বলে, অনুভাব কাকে বলে, ব্যভিচারী ভাব কাকে বলে বলছেন, কিন্তু সংযোগ আর রস নিষ্পত্তি এই নিয়ে তো একটা বিতর্ক দেখা দিচ্ছে। সংযোগ কার সঙ্গে কিভাবে হয়? রস নিষ্পত্তি, নিষ্পত্তি শব্দের অর্থই বা কি দাঁড়াবে?
এই বিষয়গুলো দীর্ঘকাল ধরে, অন্তত একাদশ শতক পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা চলেছে। এই চিন্তা ভাবনার একটা ধারাবাহিক বিবরণ আমাদের জেনে রাখা দরকার। এই কারণে দরকার যে আমরা যদি বলি যে সাহিত্য পাঠের মূল ফল হলো আত্মপ্রকাশ এবং আত্মপ্রকাশের আনন্দ, এইটা আমরা কিভাবে আমাদের চিন্তার মধ্যে নিয়ে এসেছি সেইটা আমাদের বুঝিয়ে দেবে এই রসসূত্রের ব্যাখ্যার যে বিবর্তন, সেইটা। এখন এই বিবর্তনের ইতিহাস আমরা সবকটা গ্রন্থ পরাক্রমে পাই না। অভিনব গুপ্তের অভিনব ভারতীর টিকা থেকে আমরা এটা খুঁজে পাই। এবং আমি আজকে এটা বলতে চাই, অনেকেই বলেন, আমার কোনো মৌলিক কথা নয়, যে অভিনব গুপ্তের এই গ্রন্থ পাঠে এটা পরিষ্কার হয় যে কিভাবে উদ্বাচার্যদের সম্মান জানাতে হয়। কোনো কিছুই তো আসলে একা করা যায় না, সবাই মিলেই একটা জিনিস তৈরি হয়। অভিনবগুপ্ত দেখিয়েছেন যে তার পূর্বাচার্যরা কিভাবে বিবেক সোপান পরম্পরা তৈরি করে দিয়েছেন, যার ভিত্তিতে এই সিঁড়ি দিয়ে উঠেই তিনি তার মতবাদ প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই যে ভরতের রসসূত্রের নানান ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে আমি খানিকটা যাব, গিয়ে তারপরে অভিনবগুপ্তে আসবো। এই ব্যাখ্যাটা একটুখানি জানা দরকার, শুধু ছাত্রদের ক্ষেত্রে নয়, আমরা যারা সাহিত্য বিষয়ে আলোচনা করি, সাহিত্য পাঠ করি এবং বুঝতে চাই যে সাহিত্য পাঠের আসল উদ্দেশ্যটা কি, আমি যে পাঠ করছি পাঠের ফল কি, আমার ভেতরে কি হচ্ছে, এইটা আমরা যারা বুঝতে চাই তাদের এই রসসূত্রের ব্যাখ্যার বিবর্তনটুকু বুঝে রাখা দরকার। প্রথম রসসূত্রের ব্যাখ্যাকার লোললট, তার ব্যাখ্যার নাম, তত্ত্বের নাম উৎপত্তিবাদ। মোটামুটি ভাবে এটা নবম শতকের রচনা বলে আমরা মনে করি, নবম শতকের উৎপত্তিবাদ। উৎপত্তিবাদে লোললট বলছেন যে রস সহৃদয় চিত্তে বা কবির চিত্তে থাকে না। এটা একটা অদ্ভুত কথা বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অদ্ভুত মনে হচ্ছে, সেই দিনে হয়তো এটা অদ্ভুত ছিল না। লোললট মনে করছেন যে রস কোথায় থাকবে, রসের আসলে উৎপত্তি বা উৎপত্তিবাদের কথা বলছেন। তাহলে রস সহৃদয় চিত্তে বা কবির চিত্তে নয়, অনুকর্তা বা অভিনয়ের মধ্যেও নয়, অনুকার্য বা অনুকরণীয় যা, তার ভেতরে রস থাকছে। এবং নিষ্পত্তির অর্থ তার মতে উৎপত্তি। এইটা একটু ভেবে দেখার মতো বিষয়। আমরা ধরে নিচ্ছি একটা নাটক দেখছি, এই নাটকে যদি শকুন্তলা দুষ্যন্ত থাকেন, তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেই সত্যি ইতিহাস বর্ণিত দুষ্যন্ত শকুন্তলার মধ্যে রস রয়েছে, এবং সেই রসকে অত্যন্ত সুন্দরভাবে যিনি অনুকরণ করছেন অর্থাৎ অনুকর্তা, এই অনুকর্তার ভেতরে এই জিনিসটা আমরা দর্শক হিসেবে দেখতে পাচ্ছি, এবং দর্শক হিসেবে আমরা অনুকর্তার ভেতরে এটা দেখতে পাচ্ছি। সেখান থেকে এই রসের উৎপত্তি হচ্ছে। পরবর্তীকালে শঙ্কু, তিনি নিয়ে আসছেন অনুমিতিবাদ। অনুমিতিবাদের আলোচনায় নিষ্পত্তির অর্থ দাঁড়াচ্ছে অনুমিতি বা অনুমান। রস সেখানে অনুমেয়, রতি প্রভৃতির অনুমাপক হলো বিভাব, অনুভাব ব্যভিচারী, এবং এই সংযোগ শব্দটার অর্থ দাঁড়াচ্ছে অনুমাপ্য অনুমাপক, এই সম্পর্কটা, অর্থাৎ রসটা অনুমান করা হয়, এইটা মনে করা হচ্ছে। তাহলে আমরা যেদিকে মূল দৃষ্টিটা দিতে চাই সেটা হলো যে রসের আশ্রয় সম্পর্কে কি ভাবছেন এই ব্যাখ্যাকর্তারা, রসটা কোথায় আছে এইটা যদি বুঝতে চাই, তাহলে দেখবো এরা মনে করছেন যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে রস রয়েছে যার অনুকরণ করা হচ্ছে তার মধ্যে। দ্বিতীয়ত যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে রসের অনুমান করা হচ্ছে। এরপরে আসছেন ভট্টনায়ক তার ভুক্তিবাদ নিয়ে। ভট্টনায়ক কিন্তু তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করছেন: অভিধা, ভাবনা এবং ভোগীকৃতি। অভিধার দ্বারা বিষয়ের অর্থবোধ হলো, এরপরে ভাবনা বলে যে বিষয়টা, এর মধ্যে তিনি ইউনিভার্সালাইজেশনের ব্যাপারটা নিয়ে আসছেন, অর্থাৎ ভাবকত্ব, যেভাবে আমি দর্শক পাঠক হিসেবে বিষয়টার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি তাকে বলা হচ্ছে
ভাবকত্ব। এইভাবে কাব্যবর্ণিত বিষয়, বিভাব, রতি ইত্যাদি, স্থায়ী ভাব, এই সমস্ত আমার ভেতরে অর্থাৎ দর্শকের ভেতরে সাধারণীকৃত হচ্ছে। এই যে সাধারণীকরণ, এই সাধারণীকরণকে ভাবকত্ব বলা হচ্ছে, এবং এই ভাবকত্বের ফলেই রস আমার ভেতরে আসছে। এইটা যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা অনেকটা মেনে নিতে অসুবিধা হয় না, কিন্তু একটাই মুশকিল হয়, সেটা হচ্ছে যে এই যে রসের বিষয়টা বলা হচ্ছে অভিধা এবং ভাবনার মধ্যে দিয়ে চলে আসছে, এইটা দর্শক পাঠকের ভেতরে, যে দর্শক পাঠক ধরে নিলাম বাসনাহীন, তার ভেতরেও কিন্তু তাহলে রসের মানে ভুক্তি হওয়ার সম্ভব। কিন্তু আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখবো সেটা হয় না। অর্থাৎ যিনি এই কাব্য বিষয়ের সঙ্গে, নাট্য বিষয়ের সঙ্গে একাত্ম হচ্ছেন, তিনি বাসনাহীন হতে পারেন না। তাহলে খুব সংক্ষেপে আমি বললাম যে এই উৎপত্তি, অনুমিতি এবং ভুক্তি, এই তিনের মধ্যে দিয়ে যেভাবে বিবর্তনটা আসছে, সেই বিবর্তনে কিন্তু আসলে রসের আশ্রয় নিয়ে চিন্তা করছেন কাব্যতাত্ত্বিকেরা। এই রসের আশ্রয় নিয়ে তারা চিন্তা করছেন বলেই আমরা এর পরবর্তীকালে অভিনবগুপ্তকে একাদশ শতকে পাচ্ছি। অভিনবগুপ্ত মনে করছেন যে এরা যে কাজটা করেছেন, অর্থাৎ উৎপত্তিবাদ, অনুমিতিবাদ এবং ভুক্তিবাদ, লোল্লট, শঙ্কুক এবং ভট্টনায়ক, এদের কাজের সূত্র ধরেই তিনি নিজে এই বিষয়টায় মূলত সংযোগ এবং নিষ্পত্তি, এই দুটোকে আলোচনা করবেন। আমরা এই দিকেই বেশি গুরুত্ব দেব, কারণ লোল্লট, শঙ্কুক এবং ভট্টনায়ক, এই তিনজনের মতকেই আমরা সর্বাংশে গ্রহণ করতে পারি না। সেই জন্য আমি অত্যন্ত সংক্ষেপে বললাম, এবং এগুলো সত্যিই খুব জানেন। আমার বলার মূল বিষয়টা পরবর্তীকালে আসবে, যে আমরা কিভাবে এই রসতত্ত্বকে আধুনিক যুগে আমাদের বিচারের মধ্যে আনবো এবং সাহিত্য বা নাট্য দর্শনের বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করব, সেই জন্য আমি অতি সংক্ষেপে এই আগের অংশটুকু বলে যাচ্ছি, যেটা প্রায় সকলেই জানেন। তাহলে লোল্লট, শঙ্কুক এবং ভট্টনায়ক, এই তিনজনের মতকে কেন্দ্র করে, তিনজনের মতের উপর ভিত্তি করে অভিনবগুপ্ত যখন সংযোগ এবং নিষ্পত্তি এই দুটো শব্দের জায়গায় আসছেন, তখন আমরা দেখতে পাই যে ভরতের রসসূত্রে যে টেকনিক্যাল টার্মগুলো রয়েছে, অর্থাৎ বিভাব, অনুভাব, ব্যভিচারী, এই তিনটে, এবং তার সঙ্গে ভাবব্যঞ্জক অধ্যায় স্থায়ীর গুরুত্ব আলোচনা করেছেন। স্থায়ী, এই চারটে বিষয় পরিষ্কারভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো পক্ষে ভাগ হয়ে যাচ্ছে। স্থায়ী এবং ব্যভিচারী থাকছে দর্শক বা পাঠকের দিকে, আর বিভাব এবং অনুভাব আমরা পাচ্ছি নাটক বা টেক্সট থেকে। এইভাবে যদি আমরা প্রাথমিকভাবে দেখি, তাহলে দেখব যে এর মধ্যেই আসলে সংযোগটা তৈরি হচ্ছে। এই যে সংযোগের কথা বলা হচ্ছে, বিভাব, অনুভাব, ব্যভিচারী, সংযোগাদ, রসনিষ্পত্তি, এই সংযোগের বিষয়টায় এইভাবে দুটো পক্ষে প্রাথমিকে ভাগ করে দিচ্ছি। দর্শক পাঠকের দিকে থাকছে স্থায়ী ব্যভিচারী, এবং বিভাব, অনুভাব টেক্সটের দিকে চলে যাচ্ছে। আমি বাহুল্যবোধে বিভাব, অনুভাব, ব্যভিচারী, স্থায়ী এসবের সংজ্ঞা, ব্যাখ্যা ইত্যাদির মধ্যে আর যাচ্ছি না, আশা করছি এগুলো সকলেই জানেন। তাহলে এই যে স্থায়ী ভাব এবং ব্যভিচারী ভাব, এর মধ্যে মূল তফাৎটা কি? যেগুলো স্থায়ী সেগুলো বহুল ভাবে উপলব্ধ, এটাই তো মূল কথা। আর যেগুলো ব্যভিচারী সেগুলো আসলে আসা যাওয়া করে। এই যে স্থায়ী এবং ব্যভিচারী, এই ব্যভিচারী শব্দটার উৎপত্তি সকলেই জানেন, যে বিপূর্বক, অভিপূর্বক, চর ধাতু, কিভাবে তা ওই স্থায়ীর অভিমুখে গমন করবে, সেই জন্যই তো আসলে ব্যভিচারী। এমন ব্যভিচারী আসবে স্থায়ীর সঙ্গে যা স্থায়ীর অভিমুখে গমন করবে, তবেই ব্যভিচারীর গুরুত্ব। এই পুরো জিনিসটা কিন্তু থাকছে সহৃদয়ের মধ্যে। সহৃদয়কে না, যিনি ওই কাব্য বা নাটকের সঙ্গে সাধারণীকৃত হবেন, তিনি সহৃদয়। তাহলে এই সহৃদয় ব্যক্তির মধ্যে স্থায়ী, ব্যভিচারী, এই দুটো থাকছে। এখন স্থায়ী ভাব, রতি, এই রতি কি কেবল কাব্যপাঠ বা নাট্য দর্শনকালীন? তা তো নয়, একে তো স্থায়ী বলা হচ্ছে। অর্থাৎ
এই ভাবটা আমার ভেতরে আগাগোড়া রয়েছে এবং আমাকে ভালোবাসাচ্ছে বা ভালোবাসার শক্তি দিচ্ছে রতি, তাই তো? এইভাবে রতি, হাস্য সবকিছুই তো আমার ভেতরে রয়েছে এবং তার লৌকিক জগতে, প্রাকৃত জগতে প্রতিনিয়ত আমি অনুভব করছি। আমি সমস্ত কিছুতে ভালোবাসা লৌকিক ভাবে অনুভব করছি, আমার নিজের করে রোজ অনুভব করছি। আবার আমি যখন পথের পাঁচালী পড়ছি তখন ওই অপু দুর্গাকেও আমি নিজের করে অনুভব করছি। এই দুই অনুভব কি এক নয়। এই দুই অনুভবের মধ্যে যে পার্থক্য তৈরি করে দিচ্ছেন অভিনব গুপ্ত, সেটা সত্যি অভিনব। এবং আজ পর্যন্ত এই অভিব্যক্তিবাদের বিপক্ষে খুব বেশি কথা বলা হয়নি। এখন একটা প্রতিবাদ বলা যেতে পারে বা একটা অবরোধ ওঠে যে একদম নাস্তিক ব্যক্তি তিনি কিভাবে রসবাদ করবেন, সে ব্যাপারেও কথা বলা যেতে পারে। কিন্তু অভিনব গুপ্ত এইরকম একটা সূক্ষ্ম জায়গায় চলে আসছেন, যেটা আমি আরেকবার খুব সংক্ষেপে বলছি, যে রতি, হাস, শোক, এই যে বিষয়গুলো, এগুলো তো আমার ভেতরে রয়েছে প্রতিনিয়ত। আমি তো সেগুলো অনুভব করছি, শোক অনুভব তো আমি করি, আমি হাস অনুভব করি, আমি রতি বুঝতে পারি আমার ভেতরে আছে। তাহলে আমি যদি ভালোবাসি কাউকে, সেটা তো আমার ভেতরের ওই স্থায়ী রতি, স্থায়ী ভাব রতি, সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমি প্রত্যক্ষ করছি। আবার আমি যখন দুষ্যন্ত শকুন্তলার নাটক দেখছি তখন তাদের মধ্যে যে প্রেম, তাকেও অনুভব করছি। এই দুই অনুভবের মধ্যে তফাৎ, পার্থক্য, একে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন অভিনব গুপ্ত। যেখানে আমরা ছিলাম যে দর্শকের মধ্যে, পাঠকের মধ্যে, সহৃদয়ের মধ্যে স্থায়ী ব্যভিচারী রয়েছে, আর কাব্যবর্ণিত বিষয় বা নাট্যের মধ্যে রয়েছে বিভাব অনুভব। এই দুয়ের আসলে সংযোগ হবে। এই সংযোগের জন্য সাধারণীকরণ বিষয়টা ভট্টনায়কের কাছ থেকে নিচ্ছেন অভিনব গুপ্ত। এবং এই সাধারণীকরণ বিষয়টা কি, সাহিত্য দর্পণকার সুন্দর করে বলেছেন, সকলেই জানেন, পরস্য ন পরস্যেতি মমেতি ন মমেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে। অর্থাৎ এই যে আমার হয়েও আমার নয়, পরের হয়েও পরের নয়, এটা একটা বিচিত্র অনুভূতি। এই অনুভূতিকে কি করে এই প্রাচীন আচার্যরা ভাষায় প্রকাশ করলেন, এটা সত্যি আশ্চর্য বিষয়। যে এমন একটা অবস্থা তৈরি হবে যে অবস্থাটা আমার হয়েও আমার নয়, পরের হয়েও পরের নয়। এই অবস্থাটা সত্যি কল্পনা করে ওঠাই মুশকিল। আজকে ওরা বলে দিয়েছেন, আমরা বুঝতে পারি যে সাহিত্য পাঠ বা নাট্য দর্শনে সত্যি এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে যেখানে বিষয়টা আমার হয়েও আমার নয়, পরের হয়েও পরের নয়। এখান থেকে বোঝা যায় যে আমি যখন নিজে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার প্রিয়াকে ভালোবাসি, এই জায়গা থেকে যে ভালোবাসা, এবং আমি যে ভালোবাসাকে প্রত্যক্ষ করছি দুষ্যন্ত শকুন্তলায়, সেই দুই ভালোবাসার মধ্যে প্রভেদ কি না, একটা ব্যক্তিগতের সীমায় আবদ্ধ, আর একটা ব্যক্তিগতের সীমাকে অতিক্রম করছে। এই অতিক্রমণের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতের সীমা অতিক্রমণের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কি করে এই অতিক্রমণ হচ্ছে, এখানে অভিনব গুপ্তের খুব সুন্দর কথা রয়েছে। বিতবিঘ্ন প্রতীতি বলছেন তিনি এই রসাস্বাদ। সাধারণীকরণের মাধ্যমে যেটা আমরা পাচ্ছি সেটা বিতবিঘ্ন প্রতীতি। 7টি বিঘ্নকে অতিক্রম করতে না পারলে সাধারণীকরণ হবে না, রসাস্বাদ হবে না। এবং এই কারণেই আমরা যারা একটা নাটক দেখতে গেছি, হয়তো শতাধিক ব্যক্তি, তার মধ্যে 50-60 জনের, 70 জনের ওই নাটকটা দেখে একটা আনন্দের অনুভব হলো, বাকি 40 জনের হলো না। এটা হয়, সিনেমা থেকে হয়, কবিতা পড়ে হয়, নাট্য দর্শনে হয়। এটা কেন হয়? কারণ ওইটা আমরা সহজ কথায় বলি যে সহৃদয় নয়, তাই নিশ্চয়ই সহৃদয় নয় বলেই এটা হয়। কিন্তু আসল পয়েন্টটা কি? আসল যুক্তিটা হলো না, ওইভাবে ব্যক্তিগতের সীমার বাইরে আমি যেখানে বেরোতে পারি না, সেখানে রসাস্বাদ সম্ভব হয় না। তাহলে ব্যক্তিগতের সীমার বাইরে বেরোবো কি করে? না, যখন নাটকের ভেতর থেকে, কাব্যের ভেতর থেকে বিভাব অনুভব, বিভাব এবং অনুভব, বিভাবের বিষয়টা আশা করি সকলেই জানেন, দুটো বিভাব, দু রকমের বিভাব, আলম্বন উদ্দীপন, এবং যেটা আমার লৌকিক জগতে রতি প্রভৃতি ভাবের উদ্বোধক, তাকেই তো কাব্য নাটকে বিভাব বলে। বিভাব তো আমি
প্রাকৃত জগতে, লৌকিক জগতে পাবো না। লৌকিক জগতে পাচ্ছি কোনটা? না যেটা আমার রতি প্রভৃতি ভাবকে উদ্বোধিত করে দিতে পারে, তাকে কাব্য নাটকে বিভাব বলে। এই বিভাব এবং যে ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস গুলো বিভিন্ন ভাবে, সেইটা অনুভাব হিসেবে আমি নাটক থেকে পাচ্ছি স্টিমুলাস। ওই যে একটা উদ্দীপক, ওই বিষয়টা আমি যখন দেখছি পাচ্ছি, তখন আমার ভেতরে স্থায়ী এবং ব্যভিচারী, স্থায়ীর দিকে ব্যভিচারী ছুটে আসছে, এবং এই স্থায়ী ব্যভিচারী মিলে এমন একটা অবস্থা তৈরি করছে, যে অবস্থাটাকে বলা হবে বিতবিঘ্ন প্রতীতি। 7টা বিঘ্ন, একটা বিঘ্নের কথা বলি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত জাগতিক নানান নিয়ম কানুন শৃঙ্খলের দ্বারা আবদ্ধ। এটা ঠিক যুক্তি শব্দটা আমি বলছি না, নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে, কিন্তু এই জাগতিক যে নিয়ম শৃঙ্খল, এই নিয়ম শৃঙ্খল থেকে মুক্ত হতে না পারলে রসাস্বাদ সম্ভব নয়। আমি যদি একটা সিনেমা দেখতে গিয়ে সবসময় ভাবি, একটা নাটক দেখতে গিয়ে সবসময় ভাবি, এই যে অভিনয় করছে এ মোটেই রাম নয়, ওই যে অভিনয় করছে ও সীতা নয়, তাহলে কি আমার রসাস্বাদ হবে? রসাস্বাদ হবে না। তাহলে আমাকে এই যুক্তির বাইরে বেরোতে হবে, এই নিয়মের বাইরে বেরোতে হবে, যে এ আসলে সীতার অভিনয় করছে বটে, কিন্তু এই অভিনয় দর্শনকালীন সময়টুকুতে আমি একে সীতা বলে মনে করছি। এই মনে করাটা আসলে একটা নিয়ম শৃঙ্খলের বাইরে গিয়ে করতে হচ্ছে। তাহলে পরস্য ন পরস্যেতি মমেতি ন মমেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে। এই যে কথা, যে তৎ আস্বাদে, ওই আস্বাদের ফলে আমার ভেতরে অপরিচ্ছিন্ন হয়ে যায় ওই নাট্য বর্ণিত বিষয় বা কাব্যের বিষয়, অপরিচ্ছিন্ন হয়ে যায়। সাহিত্যে যেমন পরিচ্ছেদ ভাগ করা থাকে, গল্প উপন্যাসে আলাদা আলাদা থাকে, সেগুলো আমরা যখন নাট্য দর্শন করছি এবং ওই বিভাব অনুভাব আর স্থায়ী ব্যভিচারী একত্র হচ্ছে, তখন এই সাধারণীকরণের অবস্থাটা ঘটছে, যে সাধারণীকরণের ফলে আমার ভেতরে ওই বিষয়টা অপরিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। এই যে একাকার হয়ে যাওয়া, এই একাকার হয়ে যাওয়াটা কি সত্যি সম্ভব? একটা প্রশ্ন চিহ্ন। ধরে নেওয়া যাক আমরা এমন একটা নাট্য দর্শন করছি, যে নাট্য দর্শনে 2 বালক বালিকার প্রণয় দেখানো হচ্ছে। আমি যথেষ্ট পরিণত বয়স্ক মানুষ, কি করে আমি ওই বালক বালিকার প্রণয়ের সঙ্গে একাত্ম হচ্ছি? সম্ভব কি হওয়া? সত্যি সম্ভব। কেন সম্ভব নয়? না আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, আমার বয়স ইত্যাদি সমস্ত মিলিয়ে সমাজে আমি একটা জায়গায় বসে আছি, সমাজ নির্ধারণ করে দিয়েছে এই জায়গাটা। সেই জায়গাটা থেকে বেরিয়ে ওই বালক বালিকার প্রণয়ের সঙ্গে একাত্ম হচ্ছে কি করে? হচ্ছে এইভাবে যে আসলে আমি আর প্রাকৃত জগতে নেই। এটা কি বলা হচ্ছে? রসের অলৌকিকত্ব। এখন এইটা আমি সবসময় বলি যে অলৌকিক শব্দটা একটা এমন রূঢ়ি অর্থ পেয়ে গিয়েছে, তার থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে রসের অলৌকিকত্বকে বোঝা মুশকিল। এই অলৌকিকত্ব আসলে হাইফেন লৌকিকত্ব, অর্থাৎ যা লৌকিক নয় পুরোপুরি, কিন্তু অলৌকিক বললেই আমরা যা বুঝি, আসলে এই অলৌকিকত্ব ঠিক তা নয়। কেন এটা লৌকিক নয়? না, লৌকিক জগতে কোনো কিছু আমার হয়েও আমার নয়, পরের হয়েও পরের নয়, এই রকম একটা অবস্থা তৈরি হতে পারে না, কোনোভাবেই পারে না। কিন্তু অলৌকিক জগতে এটা সম্ভব। এই যে অলৌকিক জগতে বলছি সম্ভব, তাহলে অলৌকিক জগৎটা কি করে বুঝবো? আবার একটু ফিরে যাচ্ছি 6ষ্ঠ অধ্যায়ে, সেখানে ভরত এই রসের কথাটা বলতে গিয়ে বলেছিলেন যে আসলে উচ্চতে আস্বাদ দত্তাৎ, অর্থাৎ এই যে আস্বাদ, এই আস্বাদটা হচ্ছে রস। রস আস্বাদ বোঝাতে গিয়ে তিনি খাদ্যদ্রব্যের কথা বলেছেন, যে সমস্ত কিছু মিশিয়ে যে তৈরি করা হয় তার ভেতরে ওই বিষয়গুলোর স্বাদ থাকে না, সব মিলে একটা নতুন স্বাদ তৈরি হয়। তাহলে এই যে জিহ্বার আস্বাদ, এর সঙ্গে তিনি রসকে কি করে মেলালেন? যদিও আমরা ওই 6ষ্ঠ অধ্যায়ে এই বক্তব্যের পরেই দেখবো যে এটা আনুবংশ শ্লোক দিয়ে ভরত যুক্ত করে দিচ্ছেন, এবং এর থেকে বোঝা যাবে যে এই খাদ্যদ্রব্যের উপমাটি ভরতের নিজের নয়, অতি প্রাচীন কাল থেকেই পরিচিত। কিন্তু যেটা এর ভেতর থেকে আমরা পেতে পারি সেটা হলো এই যে, যে খাবার আমরা প্রতিদিন খাই, লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা খুব আর্টিস্টিক্যালি খাবার খাই প্রত্যেকে, যে যা খাবারই খাই, আলু সেদ্ধ ভাতও যদি খাই। কি করে আর্টিস্টিক্যালি? কেন? না এই কারণে যে আমরা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করি।
আমি একসঙ্গে তিক্ত মিষ্ট সমস্ত স্বাদ মিশিয়ে, অর্থাৎ ভাত, ডাল, মাছ, মাংস, দই সব একসঙ্গে মেখে খেয়ে নিই না। কেন নিই না? সব তো সেই উদরেই গিয়ে পৌঁছবে। তাহলে আলাদা আলাদা করে এই স্বাদ গ্রহণের অর্থ কি না, এই স্বাদ গ্রহণের আনন্দটারও একটা গুরুত্ব আছে। যেমন উদরপূর্তি এর একটা গুরুত্ব আছে, সেটা জৈবিক। এই জৈবিক গুরুত্বের বাইরে গিয়ে খাদ্য গ্রহণের কিন্তু আর একটা দিক পাওয়া যেতে পারে, যা হলো আনন্দ। সেই আনন্দের কথাই হয়তো ভরত এখানে বলতে চেয়েছেন এই খাদ্যদ্রব্যের উপমা দিয়ে। যাই হোক, আবার ফিরে আসছি। তাহলে পরস্য না পরস্যেতি বলে যেভাবে সাধারণীকৃতির কথাটা বলছেন, এই সাধারণীকৃতির মধ্যেই কিন্তু রসের অনুভবের মূল কথা লুকিয়ে রয়েছে। এই সাধারণীকৃতি কার হবে? যার কাব্য অনুশীলন করে মনোমুকুর পরিস্ফুট হয়েছে, সেই সহৃদয়। এই সহৃদয়ের পক্ষেই এই সাধারণীকরণ করা সম্ভব, কারণ সাধারণীকরণের জন্য দরকার 7টি বিঘ্নকে পেরিয়ে যাওয়া। 7টি বিঘ্ন পেরিয়ে গিয়ে তবেই আমরা বিতবিঘ্ন প্রতীতিতে পৌঁছতে পারি। তাহলে সাধারণীকরণ আসলে আমাকে এই লৌকিক জগৎ থেকে একটা অলৌকিক জগতে পৌঁছে দিচ্ছে। এই অলৌকিক জগতে পৌঁছানোটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমি না পৌঁছতে পারি এই অলৌকিক জগতে, তাহলে রসগ্রহণ সম্ভব নয় কোনোভাবে। তাহলে এই অলৌকিক জগৎ, এটা কি সত্যি আছে কোথাও? কোথায় আছে এই অলৌকিক জগৎ? এই জন্যই আমাদের রসের আশ্রয় খুব মন দিয়ে খুঁজে নেওয়া দরকার। যদি রসের আশ্রয় আমরা সহৃদয় কাব্য পাঠকের মন এইখানে এসে না পৌঁছতে পারি, তাহলে কি করে আমি আমাকে অলৌকিকত্বের জায়গায় নিয়ে যেতে পারবো না। তাহলে আমি যখন অলৌকিক জগতে পৌঁছচ্ছি সাধারণীকরণের ফলে বিতবিঘ্ন প্রতীতি হিসেবে, তখনই আমার ভেতরে কাব্যবর্ণিত বা নাট্যবর্ণিত বিষয় সঠিকভাবে আমার হয়েও আমার নয়, পরের হয়েও পরের নয়, এই রকম অবস্থায় দাঁড়াচ্ছে। তাহলে অলৌকিক জগতের স্বরূপটা, এক কথায় বলতে গেলে অলৌকিক জগৎ হলো আমার ব্যক্তিগতের সীমা বিচ্ছিন্ন একটা জগৎ। যা যা আমি অনুভব করি নাটকের মধ্যে, কাব্যের মধ্যে, তা কিন্তু আমার সমস্তটাই ব্যক্তিগত জগতে আছে। আসলে আমরা অভিজ্ঞতার বাইরে তো কাব্য নাটক রচনা করতে পারি না, সমস্ত কিছুই আমাদের অভিজ্ঞতার মধ্যে রয়েছে। এবং এই অভিজ্ঞতার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু রসের অনুভবও সম্ভব নয়। ওই বিতবিঘ্ন প্রতীতি হবে না, ওইখানে একটা বিঘ্ন তাতে আটকে যাবে যদি অভিজ্ঞতায় আমার বিষয়টা না থাকে। সেই জন্যই একজন 5 বছরের এক শিশুকে যদি আমরা প্রেমের অভিনয় দেখি, সে হাসবে, সে বুঝতে পারবে না, রসগ্রহণ সম্ভব হবে না, কারণ তার অভিজ্ঞতার মধ্যে ওই প্রণয় বিষয়টা নেই। যাই হোক, তাহলে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি যখন অলৌকিক জগতে প্রবেশ করছি, তখন আসলে আমি ব্যক্তিগতকে পিছনে ফেলে যাচ্ছি, ব্যক্তিগতের সীমা থেকে মুক্ত হয়ে যাচ্ছি। এইটা কিন্তু খুব বড় কথা। আমরা প্রত্যেকে সাহিত্য পাঠ করার সময়, নাট্য দর্শনের সময়, এমনকি সিনেমা যখন দেখছি, তখন ওই ব্যক্তিগতের সীমা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। কি করে এটা বুঝবো? খুব সহজ এটা বোঝা। আমরা একটা সিনেমা দেখতে গেছি, একটা খুব পপুলার গল্প বলা যাক, যেটা কোনো বালক বালিকা, তাদের মধ্যে প্রণয় ঘটেছে এবং তারা পরবর্তীকালে জানতে পেরেছে যে তাদের দুই পরিবার যথেষ্ট শত্রুভাবাপন্ন, ফলে তাদের মিলন সম্ভব নয়। তারা গৃহত্যাগ করেছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান টান গেয়েছে, কিন্তু পরবর্তীকালে তাদের পরিবার থেকে বিভিন্ন গুন্ডা বদমাইশ পাঠানো হয়েছে তাদের ধরে আনার জন্য। এর ফলে দুপক্ষই যখন তাদের দেখতে পেয়ে গিয়েছে, তখন গুলি চালনা ঘটেছে এবং অবশ্যম্ভাবী ভাবে নায়কের সামনে নায়িকা এসে দাঁড়িয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে। এই দেখে নায়কও প্রাণত্যাগ করেছে। এইরকম একটা গল্প যদি আমরা ধরে নিই, এই গল্প ভীষণ জনপ্রিয়, যুগে যুগে এই গল্প দিয়ে নাটক, সাহিত্য, ফিল্ম তৈরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখবহ ঘটনা, এটা দেখে আমার দুঃখ হয়। এবং এই নাটক বা সিনেমা দেখে দুঃখিত হয়ে বাইরে বেরিয়ে এসে আমি হয়তো চানাচুরার ফুচকা খেয়েছি এবং বাড়ি এসে বলেছি যে যাও সবাই গিয়ে দেখে এসো, কি দুঃখের, আমার তো রুমাল ভিজে গেল কাঁদতে কাঁদতে। আশ্চর্যের বিষয়, পরের দিন হয়তো বা তারপরের দিন বাড়ির অনেকেই পয়সা খরচা করে রুমাল ভিজিয়ে আনার জন্য ওই ফিল্ম দেখতে গিয়েছে। কি করে ব্যাখ্যা করবো একে? আমি দুঃখিত হয়েছি, এটাকে মিথ্যা? মিথ্যা নয়, কারণ আমার রুমাল ভিজে গিয়েছে কাঁদতে কাঁদতে। সকলে এভাবে কাঁদেন না, কারুর অন্তর্গত কান্নাও থাকে, কিন্তু আমরা যে কাঁদি ভেতরে ভেতরে বা বাইরে, এটা পরিষ্কার।
দুঃখের নাটক দেখে, সিনেমা দেখে, এই কান্নাটাকে নিয়ে আমি যেই ওটা দেখে বাইরে বেরোই, কান্নাটা আমার ভেতরে থাকে বটে, কিন্তু আমি বাড়ি গিয়ে সবাইকে বললে বাকিরা আবার কান্নাটা দেখতে যায় বা কাঁদতে যায়। এটাকে কি করে ব্যাখ্যা করবো? বাস্তব জীবনে তো আমরা কেউ দুঃখ পেতে চাই না, কিন্তু কাব্যবর্ণিত দুঃখ আমরা বারবার পেতে চাই। তাহলে এই যে ব্যক্তিগত জীবনের দুঃখ, তাকে যদি বলি ব্যক্তিগতের সীমা দ্বারা আবদ্ধ, এই দুঃখকে কিছুতেই অন্য কেউ পরিপূর্ণভাবে নিয়ে নিতে পারবে না, কোনো মতেই পারবে না। একইভাবে সুখ তাকেও পারবে না। তাহলে এই শোক, রতি, এই সমস্ত জিনিস যতক্ষণ ব্যক্তিগতের সীমানায় আবদ্ধ, ততক্ষণ তো তাকে অন্য কেউ অনুভব করতে পারছে না। আমরা বলি যে তোমার দুঃখে আমরা সমব্যথী হলাম, কিন্তু এই সমব্যথী হওয়া আর ওই দুঃখকে অনুভব করা ব্যক্তিগতভাবে এক নয়। তাহলে ব্যক্তিগতের সীমা দ্বারা আবদ্ধ যে দুঃখ, যে ভালোবাসা, তার থেকে বেরিয়ে আমরা এই সাধারণীকরণের মাধ্যমে পৌঁছই অলৌকিক জগতে। তাহলে লৌকিক জগৎ আর অলৌকিক জগতের মধ্যে তফাৎ এখানে কতটুকু? না, যা ব্যক্তিগতের সীমানার বাইরে তাই অলৌকিক। এবং এর ফলেই যেটা হচ্ছে তা হলো আমাদের চৈতন্যের ভেতরে যে সচ্চিত আনন্দ, এই আনন্দাংশ যা কিনা আবরক দ্বারা ঢাকা থাকে, সেই আবরণ ভঙ্গ হচ্ছে এবং আমার ভেতরে থেকে যাওয়া, আমার চৈতন্যেরই অংশ হিসেবে থেকে যাওয়া আনন্দকে আমি নিজে অনুভব করছি। তাহলে আমার আনন্দকেই অনুভব করা, এটাই আসলে রসের অনুভব। আমি যদিও বলছি রসের অনুভব, এই বিভক্তি, এই বিভক্তি হয় না, কারণ যা অনুভব সেটাই রস। আমি যদি বলি ভাত রান্না হচ্ছে, সেটা যেমন হয় না, রান্না হয়ে যেটা হয় সেটাই ভাত, তেমনি রসের অনুভব, এটা কেবল বোঝানোর জন্য বলতে হয়, তাই বলা, না হলে বোঝা যায় না। আসলে যেটা অনুভব সেটাই রস। তাহলে অনুভবটা কি? অনুভবটা হচ্ছে আমার নিজেরই ভেতরে থেকে যাওয়া আনন্দের। এই আনন্দকে আমি চিনছি না, যতক্ষণ না ওই নাট্যবর্ণিত বিষয়টা দেখছি ততক্ষণ পর্যন্ত এই আনন্দকে আমি চিনতে পারিনি। এই আনন্দকে আমি চিনে নিচ্ছি তখনই, যখন সাধারণীকরণের মাধ্যমে গিয়ে আমার ওই আবরণ ভঙ্গটুকু হচ্ছে। এইবার আমি ওই জায়গায় ফিরে আসি যেখানে বলছিলাম যে বালক বালিকার প্রণয়ে আমি অংশগ্রহণ করছি কি করে দর্শক হিসেবে। আমার হয়তো রসগ্রহণে শেষ পর্যন্ত করুণ রস অভিব্যক্ত হচ্ছে ভেতরে, কি করে হচ্ছে? আমি তো এতটা বয়স আমার, ওই বালক বালিকার প্রণয়ে এবং শেষ পর্যন্ত তাদের ওই করুণ বিপ্রলম্ভ যদি বলি, সেখানে কি করে আমি তাতে অংশগ্রহণ করে ফেলছি? এইভাবে করে ফেলছি কারণ যখন সাধারণীকরণের মাধ্যমে আমি তাদের ওই প্রণয়ের মধ্যে পৌঁছেছি, তখন তো আমার ভেতরে ওই বিষয়টা অপরিচ্ছিন্ন হয়ে গেছে, এবং যে দুই বালক বালিকার প্রণয় আমি দেখছি তারা আমার ভেতরে অপরিচ্ছিন্ন হয়ে গেছে বলে, বিষয়টা অপরিচ্ছিন্ন হয়ে গেছে বলে ওটা আমার বিষয় হয়ে গেছে একান্ত। এই যে আমার বিষয় হয়ে ওঠা, আমার ভেতরে একটা প্রণয়ের ভাব আছে এবং সেই প্রণয়জনিত এক আশা আছে, সেই জায়গা থেকে আমি আসলে ওটা দেখছি বলেই আমি ওর মধ্যে অংশগ্রহণ করতে পারছি। লৌকিক জগৎ হলে এটা আমি অংশগ্রহণ করতে পারতাম না। তাহলে এইটা হচ্ছে রসের অলৌকিকত্ব, যেখানে ব্যক্তিগতের সীমা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এটা একটা বিরাট বড় ডিসকভারি। কিভাবে আমি এই ব্যক্তিগতের সীমা থেকে বেরোচ্ছি, অভিনব গুপ্ত এইটা আমাদের উপহার দিয়েছেন। এবং এইটা থেকে রসের যে আনন্দ, সেই আনন্দকে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে রসটা যে সহৃদয় দর্শক বা পাঠকের ভেতরে আসলে অভিব্যক্ত হচ্ছে, কোনোভাবেই এটা উৎপত্তি, অনুমান বা অনুমিতি বা ভুক্তি হচ্ছে না। আসলে যেটা হচ্ছে সেটা অভিব্যক্ত হওয়া, এইটা এখান থেকে বোঝা যাচ্ছে। এখন এই অভিব্যক্ত হওয়ার একটা গুরুত্ব আছে। অভিব্যক্তই যে বলবো আমরা, অনুমান বলছি না, ভুক্তি বলছি না, বা উৎপত্তি বলছি না, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? না, রস যদি আমার ভেতরে অভিব্যক্ত না হয়, তাহলে কিন্তু বহু কিছুই আমার কাছে রসাবহ হয়ে উঠতে পারত, কিন্তু সমস্ত কিছু আমার কাছে রসাবহ নয়। আমার ভেতরে রসের অভিব্যক্তির কারণে এই রস আমি নাট্য দর্শন বা কাব্য পাঠে কখনো কখনো অনুভব করি, সর্বত্র রস অনুভব করি না। যে কোনো মৃত্যু দেখে আমি করুণ রস অনুভব করছি না, কিন্তু নাট্য দর্শনে সেখানে যদি মৃত্যু থাকে, মৃত্যু খণ্ডিত ওই রকম বিষয়, সেইটায় আমার কিন্তু অবশ্যই করুণ রস অনুভূত হচ্ছে। এইটাই অভিব্যক্তির মূল কথা। কারণ রস
ওইভাবে নাট্য বিষয় বা কাব্য বিষয় থেকে বিভাব অনুভব এবং আমার ভেতরের স্থায়ী ব্যভিচারী, এই দুয়ের সংমিশ্রণে সাধারণ কিন্তু মাধ্যমে অভিব্যক্ত হয়েছে। এই যে অভিব্যক্তির বিষয়টা, এই অভিব্যক্তির বিষয়টার সঙ্গে অলৌকিকত্বের বিষয়টাকে এক জায়গায় করে দিয়েছেন অভিনব। অর্থাৎ রসের অলৌকিকত্ব, ব্যক্তিগতকে ছাড়িয়ে বেরিয়ে আসা, এইটা মূল কথা হয়ে দাঁড়িয়েছে। এখন এই অভিব্যক্তির জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে আজকের যে সাহিত্য, আধুনিক সাহিত্য, তাতে আমি এই রসবাদকে প্রয়োগ করে কোনোভাবে তার বিশ্লেষণ করতে পারি কিনা, এইটাই আমাদের আলোচনার মূল বিষয় হওয়া উচিত। দেখা যাবে যে এই ব্যাপারে অনেকেই সন্দিহান, কারণ প্রত্যেকেই মনে করেন, মানে অনেকে, প্রত্যেকে নয় ডেফিনেটলি, অনেকেই মনে করেন যে রসের এই সূত্রগুলি অতি প্রাচীন এবং আধুনিক যুগে যেরকম যুগ জটিলতা, সেই জটিলতাকে পুরোপুরি এই রসের সূত্র দিয়ে অনুভব করা সম্ভব। একটা গল্প বলি আবার। একজন মাঝি, ময়ূরাক্ষীর মাঝি, সেই মাঝি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, স্ত্রীর নাম সুখী। সেই স্ত্রীর ভালোবাসার প্রমাণ হিসেবে আমরা পাই যে সে যখন অনেক জিনিসপত্র নিয়ে দূরে যায়, তখন ফেরার সময় সুখীর জন্য কোনো এক আভরণ কিনে আনে, টিনের হলেও নাকের নথ কিনে আনে। তাহলে এই যে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে যে মাঝি, সেই মাঝিও বন্যা হলে স্ত্রীকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় যখন নদীর মূল স্রোতে এসে পৌঁছয় এবং ঘূর্ণি তাদের গ্রাস করে, ডুবে যাওয়ার মুহূর্তে, নিমজ্জনের সেই কঠিন মুহূর্তে তার হাতে এসে পড়ে স্ত্রীর গলা। সে নিদারুণ আক্রোশে ওই গলা পিষ্ট করে দেয়। ধীরে ধীরে স্ত্রীর হাত ছেড়ে যায় তার গা থেকে এবং মাঝি একা ভেসে ওঠে এবং আকুল ভাবে প্রার্থনা করে আলো, বাতাস, মাটি। এই গল্প সকলেই জানেন, তারিণী মাঝি গল্প। তাহলে এই যে আজন্ম লালিত সংগ্রাম, তাকে মাঝি এক মুহূর্তের সিদ্ধান্তে, কেবল বেঁচে থাকার জন্য, হওয়ার জন্য, ফুসফুস ভর্তি বাতাসের জন্য খুন করে, হত্যা করে ভেসে ওঠে। এখানেই গল্প শেষ। আমরা জানি না এরপরে মাঝির কি হয়েছে, কিন্তু এই গল্প পাঠ করে আমার কি রস হয়? এই গল্প পাঠ করে কি করুণ রস হয় যে আহা, মাঝির স্ত্রীটি মরিয়া গেল? সত্যি কি তাই? করুণ রস হয়। আরেকটি গল্প আপনারা জানেন, সুন্দরম গল্প অতি বিভৎস, কিন্তু গল্পটি পাঠ করে শেষ পর্যন্ত কি আমাদের ভেতরে যুগুপসাই জন্মায়, শুধু বিভৎস রসই জন্মায়? তা কিন্তু নয়। আমরা দেখি এই গল্পগুলো যেভাবে যে মানসিক জটিলতাকে তুলে ধরেছে, মানুষের এক মুহূর্তে পশু হয়ে ওঠার যে প্রবৃত্তিকে তুলে ধরেছে, তা আমাদের কোনোভাবে বিস্মিত করে তোলে। এই যে বিস্ময়ের জায়গাটা, চরম বিস্মিত করে তোলে। এই বিস্ময়ের জায়গাটা কিন্তু ভাবার বিষয়। অভিনবগুপ্ত বিশ্বনাথ এই জায়গাটায় আমাদের নিয়ে এসেছেন খানিকটা, যে প্রত্যেকটা রস আসলে মানব মনে শেষ পর্যন্ত অদ্ভুত রসকে তৈরি করে তোলে। আমরা যখনই কোনো কিছু দেখি, শুনি, পড়ি, গল্পে, নাটকে, ফিল্মে, তখন আমার ভেতরে সব যে রস তৈরি হয়, সেই রস আমাদের ওইভাবে বিস্ময়ের দিকে নিয়ে যায়। আমি যখন তারিণী মাঝি গল্প পড়ি, শেষ পর্যন্ত আমি ভেতরে ভেতরে হয়তো বিস্মিত হই এই ভেবে যে মানুষ বেঁচে থাকার জন্য কি না করতে পারে, মানুষের বেঁচে থাকার এই ইচ্ছা কতখানি জান্তব হতে পারে, এইটা আমি আমার ভেতরে অনুভব করি। এবং এই অনুভবটা নিশ্চয়ই লোকোত্তর। এই অনুভব যদি আমার ব্যক্তিগতের সীমায় হয়, আমি তো পাগল হয়ে যাব। আমার সঙ্গে আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার বসবাস করে। আমি যদি আমার ভেতরের এই পশুকে সত্যি ব্যক্তিগতের সীমায় দেখতে পাই, তাহলে আমার পাগল হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ফলে আমাকে কিন্তু আধুনিক সাহিত্যের ক্ষেত্রেও, এই জটিলতাগুলোর ক্ষেত্রেও আমাকে ওই লোকোত্তর অবস্থা, যেটাকে অলৌকিক বলা হচ্ছে, এই অলৌকিক জায়গাটার সাহায্য নিতে হচ্ছে। না হলে আমি আমার আনন্দটাকে পুরোপুরি ডেসক্রাইব করতে পারছি না, পুরোপুরি ব্যাখ্যা করতে পারছি না। অনেকেই বলেন কবিতা পাঠের আনন্দ বোঝা যায় না। ক্লাসে গিয়ে এটা আমি অনেক অধ্যাপকের কাছ থেকে শুনেছি, যারা কবিতা পড়ান, তারা বলেছেন যে কবিতা আসলে যে আনন্দটা অনির্বচনীয়, কবিতা পড়ে তা বোঝানো যায় না কোনো মতে। এটা একটা মুশকিলের জায়গা ছাত্রছাত্রীদের পক্ষে, ডেফিনেটলি, যে তাদের উত্তর লিখতে হবে, তাদের তো অনির্বচনীয় এক ফলে তারা নম্বর পাবে না। তাহলে আমরা এই যে অনির্বচনীয় বিষয়, সেটাকে ভাষায় প্রকাশ করব কি করে? করতে তো হবে। সত্যি কবিতা পাঠ করে নিশ্চয়ই একটা অনির্বচনীয় আনন্দ হয়,
এই আনন্দটাকে যদি আমি ভাষায় আনতে চাই তাহলে কিন্তু আমাকে এই তত্ত্বের সাহায্যে এগোতে হবে। কারণ এখানে পরিষ্কার করেই বলা হচ্ছে যে তুমি তোমার ব্যক্তিগতের সীমায় কিছুতেই কাব্য নাটককে ধরতে পারছো না। আমরা আধুনিক যুগে শোষক এবং শোষিতের সম্পর্ক নিয়ে প্রচুর টেক্সট পাই। এখন অনেকে মনে করেন যে শোষক শোষিতের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো একেবারেই অর্থনীতিকে ভিত্তি করে তৈরি হয়ে ওঠে। এখন আমি আমার ব্যক্তিগতের সীমার বাইরে এবং দেশকালের সমস্ত নিয়মকে অতিক্রম করে গিয়ে কি করে এই আর্থিক দেনা পাওনার বিষয়টা বুঝবো, যেখানে অর্থনীতিকে ভিত্তি করে তৈরি হয়ে উঠেছে শোষক এবং শাসিতের সম্পর্ক, যে সম্পর্ক আসলে শ্রেণীগত। এই শ্রেণীকে আমি কি করে বুঝবো? আসলে শ্রেণীকে আমি কাব্য পাঠের আনন্দের মধ্যে রাখছি না। যেখানে আমি এই রকম ক্লাস কনফ্লিক্ট নিয়ে একটা টেক্সট পড়ছি বা নাটক দেখছি, সেখানে নাট্য দর্শনের যে আনন্দ, সেই আনন্দের ভেতরে আমার ক্লাস কনসেপ্ট ঢুকে থাকছে বলে আমার মনে হয় না। আসলে এই ক্লাস কনসেপ্ট আমার অভিজ্ঞতার মধ্যে আছে, আমাকে সাধারণীকরণ করায় সহায়তা করছে। সাধারণীকরণ হয়ে গেলে কিন্তু আমি আর এই লৌকিক জগতে নেই। যতক্ষণ না সাধারণীকরণ হচ্ছে ততক্ষণ তো আমার অভিধার প্রয়োজন হচ্ছে। এই অভিধা বা শব্দের অর্থ এই তো আমাকে ব্যঞ্জনায় পৌঁছবে। অভিনবগুপ্ত তো ব্যঞ্জনাকে গুরুত্ব দিয়েছেন, ব্যঞ্জনায় পৌঁছে দেবে কে? অভিধা। তাহলে অভিধার মাধ্যমে আমার অভিজ্ঞতা ওই ক্লাস কনসেপ্টকে বুঝছে বলেই সহৃদয় হয়ে উঠছে আমি, এবং আমি সহৃদয় বলে প্রমাণিত হচ্ছি, এবং আমার সহৃদয়ত্বের কারণে আসলে ওই সাধারণীকৃতি সম্ভব হচ্ছে। তাহলে যেখানে শোষক এবং শোষিতের সম্পর্ক রয়েছে, এই ক্লাস কনফ্লিক্ট যেখানে মূল বিষয় কোন নাটকের, কোন কাব্যের, সেখানে আমি এই রসতত্ত্বকে এইভাবে নিয়ে আসতে পারছি যে আনন্দের জায়গাটায় ক্লাস আমাকে, কনসেপ্ট অফ ক্লাস আমাকে কোনোভাবে সাহায্য করছে না। যখন আমি আনন্দ পাচ্ছি, এই আনন্দটা আসলে বিস্ময়ের আনন্দ। এই অদ্ভুত রসের মতো একটা অভিব্যক্তি আমার ভেতরে ঘটছে বলেই আমার ভেতরে আনন্দ হচ্ছে। এটা খুব সহজে বোঝানো যায়। বহু নাটক আমরা এরকম দেখি, এখনো দেখি, আগে আরো বেশি দেখতাম, যে নাটকগুলোকে আমরা বলতে পারি প্রোপাগান্ডিস্ট, অর্থাৎ একেবারেই প্রোপাগান্ডা। এই নাটকগুলো দেখে আমাদের কিন্তু আনন্দ হয় না। আমরা একটা রাজনৈতিক তত্ত্বকে স্পষ্ট করে চোখের সামনে দেখতে পাই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে, কিন্তু আমাদের ভেতরে আনন্দ তৈরি হয়ে ওঠে না। কিন্তু যেখানে সার্থক সৃষ্টি হয়েছে, সেখানে সাধারণীকৃতি আমাদের ওই আনন্দটায় নিয়ে যাবে, আমার চৈতন্যের আনন্দাংশ উদ্বোধিত হবে। এই উদ্বোধনের ফলেই আসলে আমার ভেতরে ওই রসের অভিব্যক্তি ঘটবে। যে রসেরই অভিব্যক্তি ঘটুক, শেষ পর্যন্ত হয়তো আমি অদ্ভুত রসে গিয়ে পৌঁছবো, এবং ওই বিস্ময়টুকুই আমাকে আনন্দ দান করবে। এটা আরেকটা দিক দিয়ে বোঝানো যায়। ভরত, আমার যতদূর মনে পড়ছে 22তম অধ্যায় বা এরকম কোথাও হবে, ভরত নাটকে কি কি দেখানো যাবে না এইটা পরিষ্কার করে বলে দিয়েছেন, কি কি দেখানো যাবে না। তার মধ্যে রয়েছে চুম্বন, আলিঙ্গন আদি ইত্যাদি দেখানো যাবে না, সজ্জার দৃশ্য এই সমস্ত দেখানো যাবে না। ভরত বলে দিয়েছেন, অভিনবগুপ্ত মেনে নিয়েছেন। কেন না, পুত্র কন্যা, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা সবাইকে নিয়ে যাতে নাটক দেখা যায়, সেই জন্য এই জিনিসগুলো দেখানো যাবে না। আচ্ছা, শুধুই কি এই সামাজিক কারণ এই জিনিসগুলো দেখানো যাবে না? এটা পেছনে শুধুই কি এই সামাজিক কারণটুকু রয়েছে যে আমরা এই সমস্ত বিষয় যাকে সামাজিক ভাবে আমরা গোপনীয় গোপ্য বলে মনে করি, সেই বিষয়গুলো নাটকের স্টেজে না তোলাই ভালো, কারণ তাহলে সবাই মিলে দেখা যাবে না। এটা তো একদম একটা সামাজিক দৃষ্টি। এই সামাজিক দৃষ্টি কি এর পেছনে আছে? আমাদের মনে হয় যে আসলে এর ভেতরেও ওই আনন্দের একটা জায়গা রয়ে গেছে। ধরা যাক পর্নোগ্রাফিক লিটারেচার কি আমাকে আনন্দ দেয়, রসানন্দ দেয়, আনন্দ দেয়? এর তো একটা বিরাট বড় পরিচিতি আছে, প্রচার আছে। কিন্তু দেখা যাবে কি ফিল্ম, কি এই ধরনের লিটারেচার, এগুলো আমাদের আনন্দ দিতে পারে না। কেন আমাদের আনন্দ দিতে পারে না? কারণ যা কিছু ইন্দ্রিয় উত্তেজক, তাই তো আসলে ব্যক্তিগতের সীমায় আবদ্ধ হয়ে থাকছে। যেখানেই আমার ভেতরে উত্তেজনা দেখা দিচ্ছে এবং সেই উত্তেজনা ইন্দ্রিয়ের, তখনই খুব স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারি যে আমি ব্যক্তিগতের সীমা ছেড়ে বেরোতে পারছি না। কোনো ফিল্ম দেখে, কোনো সাহিত্য পাঠ করে আমি ইন্দ্রিয়গতভাবে উত্তেজিত হচ্ছি, মানে
আমি ব্যক্তিগতের সীমা পার হতে পারছি না। ব্যক্তিগতের সীমা পার না হলে তো সাধারণীকরণ ঘটবে না, সাধারণীকরণ না ঘটলে কিছুতেই আনন্দাংশের আবরণ ভঙ্গ ঘটবে না। তাহলে এই উত্তেজনাটুকুর যে আনন্দ, এই আনন্দ রসানন্দ নয়, এবং সেই জন্যই কাব্য নাটকে এটা দেখানো যাবে না। কিন্তু আধুনিক যুগে আমরা দেখি নাটকে, বিশেষত ফিল্মে এবং সাহিত্যেও, সমরেশ বসু ইত্যাদি আমাদের মনে পড়বে, তারা কিন্তু এই ধরনের বিষয়কে নিয়ে এসেছেন এবং তা শ্রেষ্ঠ সাহিত্য বলে বিবেচিত হয়েছে। কি করে হয়েছে? রস দিয়ে তার কি করে ব্যাখ্যা হবে? আমরা দেখব যে এই ধরনের সাহিত্যের মধ্যে চরিত্রগুলোর মূল ভিত্তি পরিস্ফুট করে তোলার জন্য ওই ধরনের দৃশ্য ব্যবহৃত হচ্ছে। সেখানে কিন্তু দৃশ্য আমাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতের সীমায় উত্তেজিত করে তুলবে না, ওই চরিত্রটিকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ চরিত্রের ভেতর থেকে আমি বিভাব অনুভব সাপ্লাই পাওয়ার জন্য ওই ধরনের দৃশ্যগুলো ব্যবহার করব। তখন ব্যক্তিগতের সীমায় আমার উত্তেজনা, ইন্দ্রিয় উত্তেজনা ঘটবে না, আমি ওর সঙ্গে এক হয়ে যেতে পারবো, সহৃদয় হিসেবে আমার ভেতরে সাধারণীকৃতি ঘটতে পারবে। এবং দেখবেন যেখানে আমরা খুব বিখ্যাত ফিল্ম বা নাটক যার ভেতরে এই ধরনের কিছু দৃশ্য থাকে, সজ্জা দৃশ্য যাকে বলা হয়, সেগুলো যেগুলো খুবই বিখ্যাত হয়ে উঠেছে এবং মানুষ গ্রহণ করেছেন, তার ভেতরে কিন্তু একেবারেই চরিত্রের নির্ণায়ক বৈশিষ্ট্য হিসেবে ওই দৃশ্যগুলো আসে। যেখানে আসে না সেই ধরনের ফিল্মকে, নাটককে মানুষ অস্বীকার করেছে। তাহলে এই আনন্দের জায়গা থেকে সমস্তটাকেই ব্যাখ্যা করা সম্ভব, সাহিত্যের সমস্ত অনুভূতিকে এই রসানন্দের জায়গা থেকে ব্যাখ্যা করা সম্ভব। এবং যে জায়গায় সাহিত্য সাহিত্য হয়ে উঠছে না, কেন হয়ে উঠছে না, শ্রেষ্ঠ সাহিত্য কেন হচ্ছে না, তাও এই ব্যঞ্জনার জায়গা থেকে ব্যাখ্যা করা সম্ভব। এই জন্যই শেষ পর্যন্ত অভিনবগুপ্ত যখন লোচনটিকা রচনা করছেন ধন্যালোকের, তখন ধ্বনি বা ব্যঞ্জনার ওই শ্রেষ্ঠ রসধ্বনি তাকে এবং রসকে একাকার করে দিচ্ছেন রসধ্বনির মধ্যে। আমরা বুঝতে পারি যে এই রসের মাধ্যমে আসলে সমস্ত কিছুকেই নিয়ে আসা যায় এবং রসের মধ্যে দিয়ে আমরা আধুনিক সাহিত্যের ব্যাখ্যাতেও পৌঁছতে পারি। আধুনিক সাহিত্যে যে যুগ জটিলতা, সেই যুগ জটিলতার মূল কিন্তু অর্থনীতি। অর্থাৎ এই অর্থের জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে ভাবি বলেই মনে হয় যে রসের তত্ত্ব বোধহয় আজ আর আমাদের না পড়লেও চলবে, এবং এই প্রাচীন রসতত্ত্ব দিয়ে বোধহয় আধুনিক যুগের সাহিত্যকে আর ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু ভেবে দেখলে দেখবেন যে সমস্ত বিষয়কে আমরা যতক্ষণ অভিজ্ঞতার ভেতরে রাখছি, সেই অভিজ্ঞতা দিয়ে আসলে আমরা সাধারণীকৃতিটুকু করছি, তার পরবর্তী অংশ কিন্তু আনন্দ। এই আনন্দের জায়গাটায় পৌঁছতে না পারলে তো সাহিত্য ব্যর্থ। ফলে যেখানে যে সাহিত্যের ভিত্তি এই আর্থিক জায়গার উপরে দাঁড়িয়ে আছে, সেখানেও এই অর্থনীতি, সমাজনীতি এইটা আমাকে অভিজ্ঞ করেছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি সাধারণীকৃতির মধ্যে গিয়ে পৌঁছচ্ছি এবং নিজেকে অলৌকিক জগতে নিয়ে যাচ্ছি। একে আমি ঠিক উত্তরণ শব্দটা বলছি না, কারণ তার মধ্যে একটা ভ্যালু অ্যাড হয়ে যায়, উত্তরণ বলছি না, কিন্তু লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে পৌঁছানোর এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই পৌঁছানোর জায়গাটা আছে বলেই সাহিত্য পাঠে আনন্দ আছে, না হলে একটা টেক্সট কেবলমাত্র ইকোনমিক ডেসক্রিপশন হয়ে থাকে। এখানে ক্লাস কনফ্লিক্ট আছে, সেখানেই তো আসল অসুবিধে রসের তত্ত্বকে ব্যবহার করার। কিন্তু আমরা যদি এটা ভেবে দেখি যে ক্লাস কনফ্লিক্টটাকে দিয়েই যদি আমি আনন্দকে বুঝতে চাই, তাহলে কিন্তু কোনোভাবেই ব্যক্তিগতের সীমার বাইরে বেরোতে পারছি না এবং আনন্দ পাচ্ছি না। তা কেবল একটা অর্থনৈতিক বিষয়ের ডেসক্রিপশন হয়ে দাঁড়ায়। কিন্তু যদি সাহিত্য হতে হয় একটা বিষয়কে যার ভেতরে ক্লাস কনফ্লিক্ট রয়েছে, তাকে কিন্তু অতি অবশ্যই আসতে হবে এমন জায়গায় যেখানে সহৃদয় সাধারণীকরণের মাধ্যমে ব্যক্তিগতের সীমা থেকে বেরিয়ে ওই আনন্দে পৌঁছতে পারবেন। তাহলে এই আনন্দটা কি আনন্দ? সত্যি রস কি 8টা বা 9টা? অভিনবগুপ্ত স্বীকার করেছেন শান্ত রসকে, ভরত 4টি মূল রসের কথা বলেছেন, তারপরে 8টা রসে এসেছেন। কিন্তু দেখা যাবে রস হয়তো এই 9টা, কিন্তু এই রসের অসংখ্য উপবিভাগ হতে পারে। অনেকে করেছেন, যদিও আমার ব্যক্তিগতভাবে খুব এগুলোকে অবান্তর বলেই মনে হয়। আসলে যে রসগুলো আমরা অনুভব করছি, সেই রসগুলো শেষ পর্যন্ত আমাদের ওই বিস্ময়ের দিকে নিয়ে যাচ্ছে। ওই বিস্ময়ের আনন্দটাই আসলে আমার ভেতরে মূল হয়ে থেকে যাচ্ছে। এইভাবে
যদি ভাবি, এটা কিন্তু আরো অনেকেই ভেবেছেন, যেমন রুশ ফর্মালিস্টরা ভেবেছেন, স্লভস্কির কথায় ডিফ্যামিলিয়ারাইজেশনের কথা এসেছে, এরকম ভাবে অনেকে ভাবার চেষ্টা করেছেন। কিন্তু আসল কথাই হলো ওই, যেভাবে আমি সাধারণ একটা অভিজ্ঞতাকে বা আমার ভেতরে থেকে যাওয়া একটা অভিজ্ঞতাকে ব্যক্তিগতের সীমা বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছি ওই জগতে, যে জগতে আমার ওই অভিজ্ঞতাটা আনন্দ দান করবে। একটা ক্লাস কনফ্লিক্ট, শোষক শাসিতের সম্পর্ক, এটা তো খুব সুখদায়ক বিষয় নয়, কিন্তু এই নিয়ে সাহিত্য রচিত হয়, নাটক রচিত হয় এবং আমাদের দেখে আনন্দ হয়। কি করে হয়, কি করে এর ব্যাখ্যা করব? অন্য কোন রকম তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা মুশকিল, বিশেষত পাশ্চাত্য তত্ত্ব। ভরতের রসসূত্রে এর এইভাবে ব্যাখ্যা হতে পারে, যাকে আমরা সাধারণীকরণ এবং ব্যক্তিগতের সীমা থেকে বেরিয়ে যাওয়া বলতে পারি। বেরিয়ে গিয়ে যেখানে আনন্দাংশের আবরণ ভঙ্গ হচ্ছে, সেই জায়গাটা দিয়েই আমরা একে ব্যাখ্যা করতে পারি বলে আমার মনে হয়। তাহলে আধুনিক সাহিত্য বিশ্লেষণেও এই রসতত্ত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং রসতত্ত্বকে আরো বেশি করে আমাদের পর্যালোচনা করা দরকার, পড়া দরকার। আমি জানি যে আমরা অনেক ক্ষেত্রেই ক্লাসে যখন পড়াই তখন এই বিষয়টা গুরুত্ব দিই না এবং ছাত্রছাত্রীরাই স্বাভাবিকভাবেই এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে পড়ে না, মুখস্থ করে পড়ে। এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন আমি তাদের অনুরোধ করব, দয়া করে বিষয়টা একটু পড়ে দেখুন। এই বিষয়টার মধ্যে এতখানি আনন্দের বিষয় রয়েছে, পড়তে গেলে এতটা আনন্দ হবে। প্রাচীন ভারতে কত সূক্ষ্মভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে এই আনন্দকে ব্যাখ্যা করে তোলা হয়েছিল তা বোঝা যাবে, যার ফলে আমাদের এই পড়া সার্থক হয়ে উঠবে এবং পরবর্তীকালে সাহিত্য বিশ্লেষণে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশ হতে পারে বলে আমার মনে হয়। নমস্কার। ধন্যবাদ স্যার এই মন মুগ্ধ করার মতো একটা বক্তব্য দেওয়ার জন্য। সত্যি এই লেকচারটা আমি প্রথমে বলেছিলাম যে সত্যি আমাদের স্টুডেন্টের জন্যই নয়, শুধু আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকে যারা আমরা সাহিত্য পাঠ করি প্রত্যেকের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যে আধুনিক সাহিত্যে, যেটা আপনি বারবার বলছিলেন, যে আধুনিক সাহিত্যকে সত্যি সেই প্রাচীন তত্ত্ব দিয়ে কি আমরা বিচার করতে পারি, সেই প্রশ্নটা কিন্তু খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যাই, যেটা আপনার কাছ থেকে পেলাম অনেকটা, সেটা কিন্তু আমরা পারবো। আমরা আরো শুনবো আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে। আমরা এবারে আলোচনার পুরো শেষের দিকে চলে এসেছি, তবু আমরা চাইবো স্টুডেন্টদের কাছ থেকে বা যারা জয়েন করেছে আজকে এই মিটিং এ তাদের কাছে থেকে কিছু জানতে। তাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্যারের কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব এবং এই বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা আরো বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারবো। এই জন্য আমি অনুরোধ করছি আমাদের লাইব্রেরিয়ান স্যার মিস্টার জয়ন্ত কুমার নায়ক স্যারকে আমি অনুরোধ করছি এই আলোচনা পর্বটি শুরু করার জন্য। জয়ন্ত স্যার প্লিজ। ধন্যবাদ রতন বাবু, ধন্যবাদ দেবপ্রিয় স্যারকে জানাই, আপনি অসাধারণ এক বক্তব্য রাখছেন। আমি আশা করছি আজকের পর থেকে ছাত্রছাত্রীরা সত্যি নাট্যশাস্ত্রের প্রতি আকর্ষণ দেখাবে, তারা পড়াশোনা করবে আরো এবং এটা ইন্টারেস্টটা পাবে। এখনই আমরা আশা করছি ছাত্রছাত্রীদের অনেক কিছু জানার আছে স্যারের কাছ থেকে। যদি 1 by 1 তোমরা প্রশ্ন করো, ডাইরেক্ট স্যারকে প্রশ্ন করতে পারো, আর কারো যদি প্রশ্ন করতে অসুবিধা হয় সে চ্যাট বক্সে প্রশ্ন টাইপ করতে পারো। তো প্রশ্ন শুরু করার জন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা এক এক করে প্রশ্ন শুরু করুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, সত্যি অসাধারণ লাগলো আপনার বক্তব্য। তো আমি বর্ষা বিশ্বাস, ইংরেজি বিভাগের ছাত্রী, ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ থেকে। স্যার, আমরা যখন অভিজ্ঞান শকুন্তলম নাটকটা পড়ছি সেখানে দুষ্মন্ত শকুন্তলার যে মানে মিলটা আছে সেখানে অবশ্যই শৃঙ্গার রস আমরা দেখতে পাই। তো আমার প্রথম কোয়েশ্চেন এটাই যে শৃঙ্গার রস যদিও দেখতে পাই তাহলে কি আমরা এখানে দাস্যরস বা সখ্যরসটা কি আনতে পারি? মানে যেমন ভাবে সখ্যরস বলতে বোঝায় যে ঈশ্বর আর ভক্তের মধ্যে যে একটা সম্পর্ক, যেমন শ্রীকৃষ্ণের সাথে রাধার ছিল, তাহলে সেই কনসেপ্টটা কি এখানে আনতে পারি? এটা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমে আমরা দেখতে পাই যে মানে প্রথম অঙ্কে শকুন্তলাকে একটা প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে, জেসমিন ফুলের সাথে, তারপর হচ্ছে আম গাছের অনেক কনসেপ্ট এখানে আছে। তাহলে এই যে প্রকৃতি আর শকুন্তলা, এখানে আমরা
কি রসতত্ত্বটা দেখতে পায়? আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে রস, আপনি যেমন উদাহরণ দিচ্ছিলেন যে একটা ফিল্ম দেখে তার দুঃখ হয়েছে তাই সে কান্না করে রুমালটাকে ভিজিয়ে ফেলেছে, তাহলে এখানে এই রস বা যেটাই বলি না কেন, সেখানে কি আমরা কোথাও ইমোশন বা আবেগের কথা দেখতে পাচ্ছি? মানে কি রস মানে কি আবেগ, অর্থাৎ রস অর্থাৎ কি আবেগ বলতে পারি? স্যার আপনি যদি একটু বলেন ভালো হয়। হ্যাঁ, আমি তো বর্ষা খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি তোমার এই শেষ কথাটা দিয়ে শুরু করছি যে আসলে ইমোশন গুলো হলো ভাব। আমাদের ভেতরে যে ভাবগুলো রয়েছে সেটা ইমোশন। এই ভাবকে তুমি বলতে পারো স্থায়ী এবং ব্যভিচারী, এছাড়া সাত্ত্বিক ভাবও আছে, আমি স্থায়ী ব্যভিচারীর কথাই বলছি। তাহলে এই যে স্থায়ী ভাব, এই স্থায়ী ভাব থেকেই তো রস তৈরি হচ্ছে। ভরত বলছেন যে কোনোভাবেই রস থেকে ভাব তৈরি হতে পারে না, কেবল ভাব থেকেই রস তৈরি হয়। ফলে যখন আমরা একটা ফিল্ম দেখছি এবং আমাদের ভেতরে শোক বলে ভাব উত্থিত হচ্ছে, যেটা একটা স্থায়ী ভাব, সেটা তো ডেফিনেটলি একটা আবেগ বটে, ইমোশন বটেই। কিন্তু আমরা আনন্দ তখনই পাবো যখন এই ভাবটা করুণ রসে পরিণত হবে। সেটা কি করে পরিণত হবে আমি বললাম। তাহলে এই করুণ রসে পরিণত হলে তবেই কিন্তু আনন্দ হবে। আমার যে ওই অশ্রুপাত যে আনন্দ, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। তুমি জানোই এটা, তোমরা যারা ফিল্ম দেখো, নাটক দেখো, আমরা সবাই দেখি, আমরা সবাই জানি যে আমি অশ্রুপাত করি বা আমার ভেতরে ক্রোধ তৈরি হোক, যাই হোক, আসলে আমি আনন্দ পাচ্ছি বলেই আমি ফিল্ম দেখি, নাটক দেখি। তাহলে এই যে আনন্দ প্রাপ্তি, এই আনন্দ প্রাপ্তির জায়গাটা কিন্তু আবেগ নয় শুধু। আবেগ বা ওই ইমোশনের জায়গা থেকে আমাকে এই আনন্দে পৌঁছতে হলো, তবে আমি এই রসের অভিব্যক্তি আমার ভেতরে দেখতে পেলাম। দ্বিতীয় কথা হচ্ছে, দুষ্যন্ত শকুন্তলাকে কি আমরা এইভাবে রূপক হিসেবে দেখব? যদি রূপক হিসেবে দেখা হয় তাহলে আলাদা কথা, কিন্তু আমরা যদি রূপক হিসেবে না দেখি, তাহলেই আমার ভেতরের যে অভিজ্ঞতা আছে প্রণয় সম্পর্কিত, সেই অভিজ্ঞতা আমাকে সাধারণীকৃতির কাছে নিয়ে যাবে। রূপক হিসেবে দেখলে মুশকিল। যেমন আমাদের অনেকের অভ্যেস আছে রাধা এবং কৃষ্ণ একে ভক্ত এবং ভগবান হিসেবে দেখা, এবং আমি জানি যে অনেক সময় আমরা এটা পড়িয়েও থাকি, ভক্ত ভগবান সম্পর্ক রাধা ও কৃষ্ণের মধ্যে আমরা পড়িয়েও থাকি। কিন্তু বৈষ্ণব তত্ত্বগত ভাবে, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব দেখলে এটা তো ঠিক নয়, ভক্ত ভগবান সম্পর্ক নেই। আমাদের ভাবতে হয় কি রাধাকৃষ্ণ পদ পড়ার সময়, যে এরা তাত্ত্বিক ভাবে আসলে এক, কিন্তু একটা অসুবিধে আছে। যদি আমরা ধরে নিই রাধা এবং কৃষ্ণ একই, আসলে রাধা কৃষ্ণ এক দেহ, এক আত্মা দুই দেহ ধরি বলে যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যদি তাকেই গুরুত্ব দিই, তাহলে আমাদের রস অভিব্যক্ত হয় একটা অসুবিধে হয়। রাধা তো আসলে লাদিনী, কৃষ্ণের অন্তর্গত লাদিনী। তাহলে তাদের মধ্যে প্রণয় কি? সেখানে বলে দেওয়া আছে যে ভক্তকে রস আস্বাদন করানোর জন্যই তারা আসলে দুই দেহ ধারণ করছে। তাহলে এইভাবে দেখো, বৈষ্ণব পদাবলিতেও কিন্তু ওই রূপকের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, বেরিয়ে এসে তবেই পড়তে হয় রস আস্বাদনের জন্য। ফলে আমার মনে হয় এই রূপকের আবরণের বাইরেই দুষ্যন্ত শকুন্তলাকে পড়া শ্রেয়, তাহলেই আমাদের রসাবেদন বা রসের অভিব্যক্তি সঠিকভাবে হতে পারবে। আর আচ্ছা, কেউ বলবে? আশা করি বর্ষা উত্তর অসংখ্য পেয়েছো। ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাকে করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। হ্যালো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাকে করতে পারেন। নিজের মাইকটা অন করে প্রশ্ন করুন। নমস্কার। নমস্কার। আমি অমরেশ মিত্র বলছি কাঁচরাপাড়া কলেজ থেকে। নমস্কার। এখানে আমার দুটো, হ্যাঁ নমস্কার স্যার, বিষয়টা হচ্ছে যে আমার দুটো প্রশ্ন আছে বেসিক্যালি। প্রথম কথা হচ্ছে যে ধরুন একটা টেক্সট আমি পড়ছি, এবার পুরো টেক্সটটা পড়লে আমার এক রকমের রসানুভূতি হতে পারে, কিন্তু ধরুন টেক্সটটা যখন আমি খণ্ড পড়ছি, একটা টেক্সটের পার্ট যখন আমাদের পরীক্ষায় তুলে দেওয়া হয়, ধরুন একটা টেক্সটের একটা পার্ট তুলে দেওয়া হলো এবং সেখান থেকে যদি রসবিচার করতে দেওয়া হয়, তাহলে এই যে দুটো টেক্সট আর খণ্ড, এই দুটো রস তো এক হচ্ছে না। এবার সেক্ষেত্রে আমরা কি করে রসবিচার করব, এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে
যে বৈষ্ণব পদাবলীতে আমরা দেখতে পাই যে ভক্তি রস। তাহলে এই আমরা ভরতের মানে অভিনবগুপ্তের যে অভিনব অভিব্যক্তিবাদ, সেখানে আমরা 9টা রসের কথা পাই, কিন্তু এই ভক্তিরস তো সেখানে ছিল না। তাহলে ভক্তিরস বৈষ্ণব পদাবলীতে কিভাবে রসে উন্নীত হলো, এটা যদি একটু ডিটেলসে বলেন। আচ্ছা, অমরেশকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর দুটো প্রশ্ন করেছেন। যদিও দ্বিতীয় প্রশ্নটির উত্তর খুব সংক্ষিপ্ত ভাবে দেওয়া মুশকিল, আপনি ডিটেলসেই দিতে বলেছেন, এটা আর একটা আলোচনার বিষয়। আমি দ্বিতীয় কথাটাই আগে বলছি। যখন রূপ গোস্বামী তৈরি করছেন ভক্তিরস শাস্ত্র, তখন খুব স্পষ্ট করে তিনি এই লৌকিক রসগুলোকে আলাদা করে দিয়েছেন এবং 5টা মুখ্য রস এনেছেন, এটা আমরা সবাই জানি। এবং ভক্তি রস যাকে বলা হচ্ছে, তার স্থায়ী ভাব হলো কৃষ্ণরতি। আমাদের ভেতরে যে স্থায়ী ভাব রয়েছে রতি, সেই রতি দিয়ে ভক্তিরস বোঝা যাবে না। ভক্তিরসের স্থায়ী ভাব হলো কৃষ্ণরতি। তাহলে আপনার ভেতরে যদি কৃষ্ণরতি না থাকে, আপনি কি আদেও বৈষ্ণব পদাবলী বুঝতে পারেন? আমরা যারা বৈষ্ণব পদাবলী পড়ি ছাত্র হিসেবে, আমরা বৈষ্ণব পদাবলীকে বৈষ্ণব তত্ত্ব দিয়ে বলি, পড়ি, লিখি উত্তরে, কিন্তু আসলে যদি আমি রসাবেদন খুঁজি, ওর ভেতরে রসের অভিব্যক্তি খুঁজি, তাহলে কিন্তু আমি ওই কৃষ্ণরতির জায়গা থেকে ভক্তি রস পাচ্ছি না। এই জন্যই রবীন্দ্রনাথ যখন বৈষ্ণব পদাবলী পড়েছেন, তখন স্পষ্ট করেই বলেছেন, প্রশ্ন করেছেন যে কোথা থেকে পেয়েছিলে এই প্রেমোচ্ছবি। এবং সেখানে বোঝাই যাচ্ছে যে দেবতাকে প্রিয় করে, প্রিয়কে দেবতা করে না তুলতে পারলে বৈষ্ণব পদাবলী আমরা যারা কৃষ্ণরতি ভেতরে নেই তারা পড়তে পারবো না। ফলে আমরা যে মুহূর্তে বৈষ্ণব পদাবলী পড়ছি, অভিসার পড়ছি, রাধার কষ্ট দেখছি ভীষণ ভাবে, সেখানে স্পষ্ট করে আমি কিন্তু আমার প্রিয়কেই দেবতা করে তুলছি। তুলে যা অনুভব করছি তা আসলে শৃঙ্গার। ভক্তিরস কি করে অনুভব করব? মধুর রসে তো কেবলমাত্র শ্রীরাধিকার সম্ভব, তার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয়ত, এই কৃষ্ণরতির বিষয়টা এনে ভক্তিরসের জায়গাটা কিন্তু বৈষ্ণবদের বাইরে আর নিয়ে যাওয়া হয়নি। ফলে আমরা যারা দীক্ষিত নই বৈষ্ণব হিসেবে, তাদের ভেতরে কৃষ্ণরতি থাকবে না। কৃষ্ণরতি না থাকলে ভক্তিরস হবে না। সেই জন্যই যেটা আমাদের লৌকিক অলংকার শাস্ত্র বলা হয়, তার ভেতরে ভক্তি কিন্তু একটা ব্যভিচারী ভাব। এটা আপনি আমি সকলেই অনুভব করি। আমরা যখন কোনো একটা ধর্মস্থানের পাশ দিয়ে যাই, তখন আমরা নিজেদের ধর্ম সম্প্রদায় অনুসারে ভেতরে একটা ভক্তি অনুভব করি, তার একটা বহিরঙ্গ প্রকাশও ঘটে। কেউ কেউ এরকম করে নমস্কার করি, কেউ আমার নিজেদের সম্প্রদায় অনুযায়ী অন্যরকম করি, কিন্তু ধর্মস্থানটা পার হয়ে গেলে আর অতখানি ভক্তিভাব কি থাকে? ছাত্রছাত্রীদের মধ্যে বা আমার মধ্যেও খানিকটা এই পরীক্ষার মতো বিষয়ের আগে একটু ভক্তিভাব জেগে ওঠে যে আচ্ছা, এবারের মতন পরীক্ষাটা ভালো করে দাও মা, পরের বার ভালো করে পড়বো। পরীক্ষাটা শেষ হয়ে গেলে এই ভক্তি কি আর থাকে? তাহলে ভক্তি লৌকিকভাবে ব্যভিচারী, লৌকিক অলংকার শাস্ত্রে ভক্তি ব্যভিচারী, কিন্তু বৈষ্ণবরা ভক্তিকে কৃষ্ণরতি স্থায়ী ভাব করে একটা রসের মর্যাদা দিয়েছেন। আপনি আমি যারা দীক্ষিত বৈষ্ণব নয়, তারা ওখানে পৌঁছতে পারছি না। আর আরেকটা কথা আপনি বলেছিলেন, একটু মনে করিয়ে দেবেন অমরেশ বাবু? সেটা হচ্ছে যে ধরুন একটা টেক্সটে আমার মনে পড়েছে। আসলে এখানে অঙ্গিরস আর অঙ্গরসের ধারণাটা আনতে হবে। পুরো টেক্সটার ভেতরে নানা ধরনের রস থাকতে পারে, যাকে আমরা অঙ্গরস বলবো। তা আসলে অঙ্গিরসকে পুষ্টি দেবে। শেষ পর্যন্ত গিয়ে ওই টেক্সটটা শেষ করলে যে রস অনুভব হবে, সেটাই প্রধান রস, অঙ্গিরস। আর এইগুলোকে বলা হবে অঙ্গরস। এখন একটা টেক্সট থেকে যদি ছোট্ট একটা অংশ তুলে দেওয়া হয় এবং রসবিচার করতে বলা হয়, তাহলে যে রসটা আমি খুঁজে পাচ্ছি তাকেই অঙ্গিরস বলে ধরে নিতে হবে। আমি তো গোটা টেক্সটটা জানি না। এবার ধরে নিন পথের পাঁচালীর একটা অংশ তুলে দেওয়া হলো, তাহলে আমি গোটা টেক্সটটা জানি। সেক্ষেত্রে ওইটুকু টেক্সটের রসবিচার করলে আমার অঙ্গরসকেই অঙ্গিরস বলে স্বীকার করে নিতে হবে, ওটাকেই প্রধান রস বলতে হবে, কারণ আমি তো পুরো টেক্সট জানি না বলে ধরে নিতে হবে। তবে এই ধরনের রসবিচার অসম্পূর্ণ বলেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ অমরেশ, আমি কি মোটামুটি বোঝাতে পেরেছি আপনাকে? অমরেশ বাবু, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? আচ্ছা, উনি মিউট করে আছেন, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বিষয়টা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
যদি পরবর্তী প্রশ্ন আর কেউ করতে চান, যদি কোনো কেউ পরবর্তী প্রশ্ন করতে চান প্লিজ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ। জয়ন্ত স্যার, স্যারের কাছে আমার ঠিক কোশ্চেন ঠিক হ্যাঁ, নয়, অবশ্যই, একটু একটা আসলে হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা আলোচনা করেছেন আপনি যে আমার প্রশ্ন ঠিক নেই। আসলে আপনার আলোচনাটা আমি যখন শুনছিলাম, চেষ্টা করেছি একাগ্র চিত্তে মোবাইলটা বন্ধ করে দিয়ে, কারণ মোবাইলটা একটা ডিস্টারবেন্স তৈরি করে এখনকার সময়। তা আমি যতটুকু যে আপনার শুনছিলাম বক্তব্য, সেইগুলো থেকে প্রশ্ন না ঠিক অনেক অনেক বিষয় উঠছিল আমার মাথায়। আমি আপনার কাছ থেকে একটু অ্যাফিলিয়েশন চাইছি যে সেই ভাবনাগুলো কি সত্যি করা যায় কিনা। যখন স্যার আপনি বারবার বলছিলেন, খুব সুন্দরভাবে বারবার আপনি উল্লেখ করেছেন যে কিভাবে এই ব্যক্তিগত জায়গা থেকে কিভাবে ইউনিভার্সাল জায়গায় যাওয়ার, এই জায়গাটা খুব খুব একটা প্রাইমারি কনসার্ন ছিল, যেটাই হয়তো ওই দুর্বাসার মুনির অভিশাপ বা সেগুলো থেকে অনেক সময় রবীন্দ্রনাথ ওইটা নিয়ে আলোচনা করেছেন পরবর্তী সময়ে আমরা দেখেছি। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও আপনার যে কথাটা আপনি বলছিলেন বারবার, সেটা এর আগে আমি কোনোদিন ভাবিনি, আপনার এই লেকচারের পরেই আমার ভাবনাটা এসছে যে আমরা যখন ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেখি, আপনি যখন বলছিলেন যে যে আমরা যে আধুনিক সাহিত্য পড়বো, সেই আধুনিক সাহিত্য যখন পড়তে যাব তখন কি আমরা এই রাসা থিওরি বা ভরতমুনি এদেরকে প্রিমিটিভ বলে মাথা থেকে সরিয়ে দিয়ে নতুন থিওরির খোঁজ করব, নাকি সেই থিওরিগুলোকেও রিলোকেট করার চেষ্টা করব আমার টেক্সটের মধ্যে দিয়ে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের যথার্থ উত্তর আপনি দিয়েছেন। এবং সেই প্রসঙ্গে আমার মাথায় উঠে আসছিল যে রোমান্টিক যে কবি যখন কোল্ডিজ যখন লিখছেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এবং সেই লেখার মধ্যে দেখছি যে উনি বলছেন যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ বলে যে থিওরিটা আবিষ্কার করছেন তিনি, বা কিটসের আরেকজন রোমান্টিক কবি, তিনি বলছেন নেগেটিভ ক্যাপাবিলিটি। তাহলে প্রশ্ন হলো যে স্যার, যে আপনি যখন বলছিলেন যে অনেক বিষয় আছে যেগুলোকে কি আমি হয়তো আমার ইন্দ্রিয়, যে আমি যে আমার যে সেন্স পারসেপশন সেগুলো দিয়ে যদি বিচার করে বসে থাকি সেখানে, তাহলে আমি তার আসল যে রস সেটা কখনোই আস্বাদন করতে পারবো না, কারণ আমি ব্যক্তিগত জায়গায় আটকে গেলাম। এবং একইভাবে হয়তো আমি জানি না এর সঙ্গে মিলবে কিনা, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফেও তিনি বলছেন যে নাকি আমরা যখন অডিয়েন্স হিসেবে যখন কোনো নাটক বা কোনো কিছু দেখতে যাব বা কোনো লিটারেরি পিস পড়তে যাব, কোনো একটা কবিতা পড়তে যাব, ফর এক্সাম্পল রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, যেখানে তিনি বলছেন, আপনি নিশ্চয়ই জানেন, যেখানে বলা হচ্ছে যে কি, যে একটা নাবিক যাচ্ছে এবং একটা অ্যালবার্ট্রুস একটা পাখি যাচ্ছে উপর থেকে, তাকে মেরে ফেললো এবং তারপরে দেখা গেল চারিদিকে তাদের একটা ডিজাস্টার ঘটলো। তাহলে প্রশ্নটা এটাই, এবং তারপরে ম্যারিনারের যে রেফারেন্স, যে আসে পৃথিবীতে, যেই ওর গেটে আসে প্রত্যেককে সেই গল্প শোনায়। এখান থেকে উঠে আসছে যে আমরা কি তাহলে যে কোনো কবিতা পড়তে গিয়ে, যে কোনো নাটক পড়তে গিয়ে, তাহলে আমাদের কি এই যে উইলিংলি ইচ্ছাকৃতভাবে আমাদের সাসপেনশন গুলোকে কি ডিসবিলিভ অর্থাৎ দমিয়ে রাখবো? সেই সাসপেনশনের মাধ্যমে কি আমরা পোয়েটিক প্লেজারটা পাবো? বা নেগেটিভ ক্যাপাবিলিটির ক্ষেত্রে, যেখানে কবির বা পাঠকের রাইটারের পার্সপেক্টিভ থেকে বলছেন তিনি, এটা হয়তো নিশ্চয়ই রিডারের পার্সপেক্টিভ থেকে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, আর ওটা যদি আমি কবি বা লেখকের পার্সপেক্টিভ থেকে বলছেন যে একজন রাইটারের কি ক্যাপাবিলিটি থাকা উচিত সমস্ত পৃথিবীর ইরেশনাল জিনিসগুলোকে সে কি তার কবিতার মধ্যে নিয়ে এসে সে কি এস্টাবলিশ করতে পারবে যে এসকেপ মেকানিজমটা কি আদত বা কি বিষয় বৃত্তান্ত, এবং তার মধ্যে থেকে যে রস, অর্থাৎ নাইটেঙ্গেল পড়ার পরে আহা কি সুন্দর, বা ওর গ্রেসিয়ান আর্ন পড়তে গিয়ে বা সাইকি পড়তে গিয়ে, তা এই বিষয়গুলো তো স্যার একই রকম ভাবে আপনার কথার সঙ্গে হয়তো আমার মনে হয় মিলে যাচ্ছে, যে এবং আপনার কথাকে হয়তো খুব সুন্দরভাবে হয়তো এখানে মিলে যাচ্ছে যে সত্যি রাসা তত্ত্ব বা যে ভরতমুনির যে তত্ত্ব, সেই তত্ত্ব যেমন সেই সময় ড্রামাটিক যে ট্র্যাডিশনকে ব্যাখ্যা করছে, একই রকম ভাবে প্রত্যেকটা এজে, সেটা রেনেসা থিয়েটার হোক, সেটা রোমান্টিক থিয়েটার হোক, সেটা মডার্ন হোক বা পোস্ট মডার্ন হোক বা পোস্ট হিউম্যান হোক, প্রত্যেকটা ক্ষেত্রেও স্যার একই রকম ভাবেই হয়তো একই রকম ভাবে এগুলো প্রযোজ্য হচ্ছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন আর কি, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। অত্যন্ত সুন্দর বলেছেন অধ্যাপক বাপিন মল্লিক। এটা সত্যি, আপনি ভেবে দেখুন,
মানে আপনারা সকলেই ভেবে দেখুন, এই যে বিতবিঘ্ন প্রতীতির কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু যে বিঘ্নগুলো আমাদের পেরিয়ে যেতে হচ্ছে তার মধ্যেই রয়ে গেছে এই কিছু জিনিসকে দাবিয়ে রাখা, না হলে কিন্তু আমরা ওই আনন্দের মধ্যে পৌঁছতে পারবো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে সমস্ত আধুনিক সাহিত্যগুলোর মধ্যে যে সমস্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিষয় এসে পড়ছে, এই সমস্ত বিষয় কিন্তু আমার অভিজ্ঞতাকে ঋদ্ধ করছে। এই অভিজ্ঞতাকে আমার ঋদ্ধ করছে বলেই আমি সহৃদয় হয়ে সাধারণীকরণের দিকে যেতে পারছি। তাহলে এই বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই অভিনব গুপ্ত, আরেকবার বলে রাখি, ভরতের রসসত্ত্ব, ভরতের রসসূত্র এসব আমরা বলছি বটে, কিন্তু ভরত ভীষণ সূত্রাকার, সংগ্রহ, কারিকা, নিরুক্ত সবই আছে, কিন্তু ভীষণ সূত্রাকার তা সত্ত্বেও। ফলে অভিনব ভারতী এবং অভিনব গুপ্ত ভয়ানক গুরুত্বপূর্ণ। তাহলে অভিনব গুপ্তকে দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখবো বিতবিঘ্ন প্রতীতি, এবং তার সঙ্গে এই বিষয়গুলো অভিজ্ঞতার মধ্যে এসে আমাদের সহৃদয় হয়ে উঠতে সাহায্য করছে। আমি তো এমনি এমনি সহৃদয় হতে পারবো না। বলা হচ্ছে যে প্রচুর সাহিত্য পাঠের ফলে আমার মনোমুকুর স্বচ্ছ হলে তবেই পারবো, না হলে এ কথাও বলা হয়েছে, আনন্দবর্ধন বলছেন যে শব্দার্থ শাসন জ্ঞান থাকলেই কি আমি ব্যঞ্জনা বুঝতে পারবো? আমি শব্দের অর্থ জানি, তাহলে কি ব্যঞ্জনা বুঝতে পারবো? পারবো না। আমাকে প্রচুর কাব্য পাঠ করতে হবে, অভিজ্ঞতাকে ঋদ্ধ করতে হবে। এই অভিজ্ঞতার জগতই আমাকে সাধারণীকরণের দিকে নিয়ে যাবে। কিন্তু যখন সাধারণীকরণ হয়ে যাবে 7টা বিঘ্ন পেরিয়ে, বিতবিঘ্ন প্রতীতি হিসেবে আমি রসের অভিব্যক্তি যখন পাবো, তখন সেটা কিন্তু আনন্দ। এই আনন্দের জায়গাটা যদি না থাকে, তাহলে সাহিত্য প্রোপাগান্ডা, তাহলে সেই সাহিত্য শ্রেষ্ঠ সাহিত্য নয়। যে কারণে আমি প্রোপাগান্ডিস্ট লিটারেচার একবার পড়তে পারি, আর যে সাহিত্যের ভেতরে আমি আনন্দ পাই তা আমার জানা থাকলেও আমি আবার বারবার পড়ি। পথের পাঁচালী সিনেমা আমি বারবার দেখি, উপন্যাসটা আমি বারবার হয়তো পড়ি। এক একজন জীবনে 5-7 বার পথের পাঁচালী পড়েছেন এরকম নিশ্চয়ই অনেকে আছে। কেন পড়েছেন তিনি সবটাই জানেন। তাহলে ওই যে আনন্দ, এই আনন্দ কিন্তু বারবার পাওয়া সম্ভব। কিন্তু প্রোপাগান্ডায় আমি বিষয়টা বুঝে গেলে, জেনে গেলে আর আমি যাব না সেখানে জানতে, তাই না? ফলে এইখান থেকেই রসের তত্ত্বের শ্রেষ্ঠত্ব বলে আমার মনে হয়। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। অনেক নমস্কার। আমি বেরিয়ে যাব তো? ধন্যবাদ। ধন্যবাদ স্যার, একটু ওয়েট করুন, যদি হ্যাঁ যদি আর কারো কিছু থাকে। আমি দীপেশ বাবুকে অনুরোধ করবো যদি কিছু বলার থাকে। দীপেশ বাবু। না জয়ন্তদা, আমি আর কি বলবো, ছাত্রছাত্রীদের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা উপস্থিত যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে যদি কারো কোনো নতুন ধরনের কোনো রকম পর্যবেক্ষণ থাকে বা জিজ্ঞাসা থাকে করতে পারে। আচ্ছা, ছাত্রদের মধ্যে থেকে কারো কি আর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি বাপিন বাবুকে অনুরোধ করবো যদি ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে প্রোগ্রামটা সমাপ্তি ঘোষণা করেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর। ধন্যবাদ জয়ন্ত বাবু। আজকের এই আলোচনার যে অনলাইন লেকচার সিরিজ, ডিস্টিংগুইশড লেকচার সিরিজ অন ক্রিটিক্যাল থিওরিস্ট, এই আলোচনার যে সূত্র, সেই সূত্রের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পিকার, রেসপেক্টেড অনারেবল স্পিকার দেবপ্রিয় স্যারকে, তার এই অসামান্য বক্তব্যের জন্য। স্যার আজকে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং খুব লুসিড আকারে, খুব সরলভাবে, যাতে করে আমরা প্রত্যেকে বুঝতে পারি। আমরা স্টুডেন্টরাও রয়েছে এখানে, টিচাররা রয়েছে, তারা প্রত্যেকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে আজকে দেখবে এই আলোচনাটাকে, নিশ্চয়ই এই আশা রাখি আমি। স্যার প্রথমে আলোচনা করেছিলেন সোসিওলজিক্যাল ভিউ পয়েন্ট অফ এ পার্টিকুলার টেক্সট, কোনো টেক্সটের সেই রেফারেন্সের ক্ষেত্রে তিনি এই যে নাট্যশাস্ত্র, তার যে রচনাকাল নিয়ে তিনি খুব ব্রিফলি, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম স্যারের আলোচনায় উঠে এসছে উৎপত্তিবাদের কথা, যেখানে রস কবির চিত্তে থাকে না, স্যার বলেছেন অভিনয়ের মধ্যেও থাকে না, থাকে ক্যারেক্টারের মধ্যে বা অনুকর্ষের মধ্যে, এবং সেখান থেকে উৎপত্তি হয় রসের, এবং রস অনুমান করা যায়, রসকে সেভাবে করা যায় না, সেই জিনিসটাও উঠে এসেছে স্যারের বক্তব্যের মাধ্যমে। স্যারের অসামান্য বক্তব্যের মধ্যে আমরা পেয়েছি অভিধা, ভাবনা, ভাবকত্ব, এবং এই বিষয়ের উৎপত্তি, পাঠকের সঙ্গে একাকার হয়ে যাওয়ার যে জায়গা, সেগুলো আমরা পেয়েছি। রসের উৎপত্তি কিভাবে আসছে, বিভাব অনুভবের
কনসেপ্ট আমরা পেয়েছি আমরা স্থায়ী ব্যভিচারীর সঙ্গে বিষয়গুলো, বিভাগ এবং অনুভাগের মধ্যে কিভাবে টেক্সটের জায়গাগুলো রয়েছে এবং স্থায়ী ব্যভিচারীর মধ্যে কিভাবে দর্শক বা তার হৃদয় বা সেই বিষয়গুলো কিভাবে জড়িত আছে, এবং দুটোর সংমিশ্রণে কিভাবে লৌকিক থেকে অলৌকিক যাওয়ার, অলৌকিকে যাওয়ার যে প্রয়াস, সেই জিনিসটা স্যার খুব সুন্দরভাবে বারবার আমাদের মধ্যে হ্যামারিং করে স্যার ঢুকিয়ে দিয়েছেন আমাদের মাথায়। স্যারের কথায় উঠে এসে বারবার আমার হয়ে আমার নয়, পরের হয়েও পরের নয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা স্যার বারবার এটা বলেছেন আমাদের এই লেকচারে, আমার হয়ে আমার নয়, পরের হয়ে পরের নয়। এবং এই কথাই উঠে এসছে ব্যক্তিগত এবং ব্যক্তিগত সীমা অতিক্রম করার যে জায়গা, ব্যক্তিগত এবং ব্যক্তিগত সীমা অতিক্রম করা, এবং যে বিঘ্নগুলো, সেই বিঘ্নগুলো কিভাবে আমরা কাটিয়ে উঠব, এবং বিভাগ এবং অনুভবের সঙ্গে স্টিমুলাস বা উদ্দীপনার সেই কথাও আলোচনা হয়েছে আজকের এই লেকচারে। স্যারের আলোচনায় উঠে এসছে নিয়ম শৃঙ্খল থেকে শুরু করে কিভাবে নিয়ম বা শৃঙ্খলা থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়, এবং সেখানে লজিকের বাইরে কিভাবে আমরা যাব, এবং সেই প্রসঙ্গে আমার মাথায় এসেছিল উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ বা নেগেটিভ ক্যাপাবিলিটি। স্যারের কথার মধ্যে উঠে এসছে আস্বাদ, সেখানে কিভাবে খাদ্যদ্রব্যের রেফারেন্স আমরা পাই, কিভাবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশে গিয়ে সেই প্রত্যেকটা উপাদানের একটা আলাদা রকমের একটা টেস্ট হয়, যেটা স্যার নিশ্চয়ই জানেন যে কোল্ডলিজ যখন পোয়েটিক থিওরির কথা বলছিলেন তখন বলছিলেন ইট ডিসলভ, ইট ডিফিউজেস, ইট ডিসিপেটস। আমার এই কথাটাই মনে আসছিল স্যারের এই খাদ্যদ্রব্যের রেফারেন্সের ক্ষেত্রে, এই ডিসলভ, ডিফিউজেস অ্যান্ড ডিসিপেটস খুব সুন্দর আমার লেগেছে, এবং আগামী দিনে কোল্ডলিজ পড়াতে গিয়ে স্যারের এই রেফারেন্সটা আমি অবশ্যই ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। অলৌকিক ব্যক্তিগত জগতের কথা স্যার খুব সুন্দরভাবে বলেছেন। কান্না করার যে রেফারেন্সটা স্যার বারবার খুব সুন্দরভাবে দিয়েছেন, এখানে আমরা বুঝতে পেরেছি ব্যক্তিগত জীবনের দুঃখ এবং দুঃখটাও কিভাবে রসের সঙ্গে একাত্ম হয়ে আছে, সেটাও স্যার খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলেছেন, যেটা শুধুমাত্র ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের মধ্যে নয়, সেটা কিভাবে তার থেকে বাইরে বেরিয়ে আসছি আমরা। স্যারের আলোচনায় উঠে এসছে যে কিভাবে এই যে তত্ত্ব, প্রাচীন তত্ত্ব, এই প্রাচীন তত্ত্বগুলোকে দিয়ে কিভাবে আধুনিক সাহিত্যগুলোকে আমরা বিচার করব, অনির্বচনীয় বা সেগুলোকে ভাষায় কিভাবে রূপান্তর, সেগুলোর তত্ত্ব আমরা জেনেছি স্যারের কাছ থেকে। আমরা জেনেছি যে কোনো টেক্সটের মধ্যে যদি আমি শুধুমাত্র যদি একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যদি দেখি শোষক এবং শোষিত, যদি দেখি ক্যাপিটালিস্ট বা প্রলেটেরিয়াট, বা যদি দেখি কলোনাইজড বা কলোনাইজার, এই দৃষ্টিভঙ্গি থেকে যদি শুধুমাত্র কোনো একটা টেক্সটকে দেখি, বা ব্ল্যাক ভার্সেস হোয়াইট, বা যদি বলি হাই ভার্সেস লো কালচার, তাহলে হয়তো সেই টেক্সটের মৃত্যু হয়তো একটা রিডিং এই হয়ে যেতে পারে। যদি সেই ব্যক্তিগত জায়গা থেকে, সেই ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যদি বেরিয়ে গিয়ে সেই সাধারণীকরণ, স্যার বারবার বলেছেন এই কথাটা, খুব সুন্দর একটা টার্ম, এই সাধারণীকরণ যদি করতে পারি, তবেই হয়তো এই প্রপাগান্ডিস্ট টেক্সটের এই প্রপাগান্ডা থেকে বেরিয়ে গিয়ে আমি বারবার পড়ে বারবার আমি রস আস্বাদন করতে পারি সেই টেক্সটের। সেই কথাটা বারবার স্যারের কথায় উঠে এসছে। স্যার খুব সুন্দরভাবে আলোচনা করেছেন 22তম অধ্যায়, যেখানে ভরত মুনি বলছেন কি কি দেখানো যাবে না, সেখানে তিনি বললেন চুম্বন, আলিঙ্গন বা অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসগুলো, ইন্দ্রের দ্বারা পারসিভ করা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিভাবে আমরা সেইগুলো থেকে বেরিয়ে গিয়ে সাধারণীকরণ করতে পারি, অর্থাৎ চুম্বন বা আলিঙ্গন, তার মধ্যে থেকে যদি আমার স্টিমুলেশন বা উদ্দীপনার জায়গা উঠে আসে, তাহলে আমি রস আস্বাদন করতে পারিনি, স্যার বারবার বলেছেন। সেখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে সাধারণীকরণের মাধ্যমেই রস আস্বাদন করতে হবে, স্যারের কথা থেকে আমরা জানতে পেরেছি। প্রাচীন রসতত্ত্ব থেকে কিভাবে জানা যায়, সেগুলো স্যার আগেই আলোচনা করেছেন। এবং সহৃদয় এবং ব্যক্তিগত সীমার কথা স্যার সুন্দরভাবে আলোচনা করেছেন। স্যারের আলোচনা থেকে উঠে এসছে পাশ্চাত্য থিওরির কথা, যেখানে ডিফ্যামিলিয়ারাইজেশনের কথাও স্যার একটুখানি বলেছেন, হয়তো বেশি বলেননি, আমাদের স্টুডেন্টরা সবাই রয়েছে সেভাবে তত্ত্ব বা রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে সেভাবে হয়তো ছেলে মেয়েদের সেভাবে নেই বলে, সেই ডিফ্যামিলিয়ারাইজেশনের কিভাবে লিটারেরিনেস অফ লিটারেচার স্যার হয়তো নিশ্চয়ই বলেছেন, হয়তো টার্মটা ইউজ করেননি, নিশ্চয়ই তিনি সেগুলো ব্যাখ্যা করেছেন, লিটারেরিনেস অফ লিটারেচার। এবং এই সুন্দর আলোচনা থেকে আমরা একটা জিনিসই পেয়েছি, যে শুধুমাত্র আমাদের সংস্কৃত সাহিত্যের একটা পরীক্ষার জন্য নয়, বা শুধুমাত্র বাংলা সাহিত্যের কোনো একটা টেক্সট বা কালিদাস সম্পর্কে পড়তে গিয়ে
বা শূদ্রকা পড়তে গিয়ে বা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার পড়তে গিয়ে শুধুমাত্র এগুলোকে আওড়ে যাব, মুখস্থ করে যাব, লিখে যাব, দ্যাট ইজ নট লাইক দ্যাট। বরঞ্চ এই তত্ত্বগুলো আমরা কিভাবে জীবনে লাগাতে পারবো এবং জীবনে আমরা কিভাবে সাহিত্য পড়তে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা টেক্সটকে বারবার অ্যাপ্রোচ করতে পারবো এবং বারবার আমরা বিভিন্ন রকম এই যে রস, পার্টিকুলার রস দিয়ে যে ব্যাখ্যা করা যায় না, কারণ একটা রসের সঙ্গে একটা টেক্সটকে হয়তো ইয়ক করে দিয়ে অনেক সময়, কিন্তু তার মধ্যেও লুকিয়ে থাকে আরো অনেক রস তত্ত্ব, সেগুলো হয়তো আমাদের পারসিভ করার দরকার আছে বলে স্যার নিশ্চয়ই বলেছেন আমাদের সঙ্গে। এর জন্য স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন, এর জন্য আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই স্যারকে যে আপনি এই আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য এত সুন্দর আমরা একটা আলোচনা আমরা উপহার পেলাম। আমি উপহারই বলবো, কারণ এটা আমাদের অ্যাসেট হয়ে থাকবে আমাদের কলেজে, এবং ছেলেমেয়েরা যখনই সংস্কৃত সাহিত্য পড়বে, বাংলা সাহিত্য পড়বে বা ইংরেজি সাহিত্য পড়বে, আমি বারবারই চেষ্টা করব প্রথম দিনই, কারণ সেমিস্টার 1-এ আমাদের আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, এই প্রথম সেমিস্টারেই আমি ইংরেজি বিভাগ থেকে, এবং অবশ্যই দীপেশ বাবু আছেন, দেবাদিত্য স্যার আছেন এখানে সংস্কৃত বিভাগ থেকে, প্রত্যেকেই আমরা বারবার চেষ্টা করব যে এই লেকচারটাকে আমরা চালিয়ে দিতে এবং ছেলে মেয়েদেরকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে, যাতে করে ছেলেমেয়েরা উপকৃত হয়। এবং আমি এই ব্যাপারে নিশ্চিত যে এই আলোচনা ছেলে মেয়েদের একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে, যেখানে শুধুমাত্র পরীক্ষার গণ্ডির মধ্যে তারা আটকে থাকবে না, তারা পরীক্ষার গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে, এই পার্সোনাল জায়গা থেকে বেরিয়ে গিয়ে তারা সাধারণীকরণের মাধ্যমে তারা সাহিত্যকে পড়বে ভালোবেসে, এবং এই ভালোবাসা থেকেই হয়তো তাদের একটা জীবনে একটা অন্য রকমের রাস্তা খুলে দেবে। ধন্যবাদ স্যার, আবার আপনাকে জানাই ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রিন্সিপাল, আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পঙ্কজ চক্রবর্তী স্যারকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আমি সমস্ত ডিপার্টমেন্টকে, তারা এগিয়ে এসছে এই লেকচার সিরিজে, এবং তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের পার্টিসিপেন্ট, আমাদের স্টুডেন্টদের, যে স্টুডেন্টরা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকে না। এই স্টুডেন্টদের জন্যই সবকিছু আমাদের। এই স্টুডেন্টরা যারা আজকে জয়েন করেছে এবং যারা জয়েন করেনি, তাদের জন্য আমরা নিশ্চয়ই এটাকে আমরা পাঠিয়ে দেবো তাদের কাছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ধন্যবাদ জানাই গুগলকে। গুগল আমাদের কলেজকে জিসুট অ্যাকাউন্ট প্রোভাইড করেছে, এবং যার কারণের জন্য আমরা সময়কে অতিক্রম করেও আমরা এই মিটিংটাকে কন্টিনিউ করতে পেরেছি, এবং স্যারের এই মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেরেছি। তারপরেও আলোচনার মাধ্যমে ইন্টারাকশন সেশনে আমরা অনেক কিছু স্যারের কাছ থেকে জানলাম। ধন্যবাদ স্যার, আবার আপনাকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর বি আর আম্বেদকর কলেজ নদিয়ার অধ্যক্ষ ডক্টর পঙ্কজ চক্রবর্তী, সমস্ত অধ্যাপক, শিক্ষা সহায়ক কর্মী এবং ছাত্রদের আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার স্যার।